সোলাইমানের দৃষ্টি ঝাপসা। অতিরিক্ত ভয় আর চিন্তায় সে ক্লাবে গিয়ে বেশ ভালোই নেশা করেছে, তাই তো এত দেরি হয়ে গিয়েছে। রাত বোধহয় 1:30 বাজে। নির্জন রাস্তা, মানুষ নেই বললেই চলে, শুধু ক্ষণে ক্ষণে দু একটা গাড়ি যেতে দেখা যায়। সোলাইমান আবারও গালাগাল করলেন কিছুক্ষণ, তারপর ঢুলতে ঢুলতে মোটরসাইকেলের কাছে যাওয়ার জন্য পা বাড়াবেন, এমন সময় আকস্মিক জোরালো স্পিডে একটা বাইকে সে সা করে সোলাইমানের সামনে দিয়ে চলে যায়। ঠিক তার কিছুক্ষণ পরেই রাস্তায় আছড়ে পড়েন সোলাইমান। তার গলার মাঝ বরাবর ছুরির লম্বা আঘাত, যেখান থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। সোলাইমান কতক্ষণ হাত পা ছুড়ে দাপালেন, তারপর নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার নিথর দেহটা পড়ে রইল ওই নির্জন রাস্তায়। সকাল 8টায় চা খেতে খেতে খবরের কাগজ পড়ছেন মিহান সাহেব। তিনি অসুস্থ মানুষ, কাজ টাজ করতে পারেন না। তার একটা পায়ে সমস্যা, আবার তার ফুসফুসেও সমস্যা আছে, তাই তো কোনো কাজ করলে ক্লান্ত হয়ে পড়েন। ভাইয়ের এই অসুবিধা দেখে মিহান সাহেব তাকে কাজ করতে বারণ করে দিয়েছেন। টাকা পয়সা আল্লাহর রহমতে অনেক আছে তাদের। তার এই অসুস্থ ভাইকে দিয়ে কাজ করাবেন এতটা পাষাণ তিনি নন। কোম্পানিটা বহু কষ্টে তিনি একা দাঁড় করালেও বেইমানি করেননি তিনি। কাগজপত্রে তৈরি করে রেখেছেন, সেখানে লেখা তিনি যখন মারা যাবেন এরপর জায়ান আর ইফতি কোম্পানির 50-50% মানে সমানভাবে ভাগ পাবে তারা, আর নূর পাবে তার জুতোর ফ্যাক্টরিটা। কোনো কিছুতেই কোনো খামতি রাখেননি তিনি। মিহান সাহেব জল জল চোখে খবরের কাগজে নিজের বড় ভাই আর তার দুই পাশে তার দুটো ছেলে, একটা জায়ান আরেকটা ইফতিকে দেখছেন। জায়ান তো তারও ছেলে, তাই না? এইভাবে পরের পৃষ্ঠা উল্টালেন। ভালোভাবে খবরের কাগজে এমন কিছু দেখলেন যা দেখে তার হাত থেকে চায়ের কাপ পড়ে গেল। চিৎকার করে উঠলেন তিনি। আকস্মিক তার এমন চিৎকারে ছুটে আসলেন সবাই। আজ শুক্রবার বিধায় আজ সবাই বাড়িতেই আছেন। জায়ান আসলো সবার শেষে। মিহান সাহেবের এমন বিধ্বস্ত মুখশ্রী দেখলো শান্ত চোখে, শীতল কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে চাচ্চু? মিহান আতঙ্কিত নয়নে জায়ানের দিকে তাকালেন, কাপা স্বরে বললেন, ম্যানেজার সুলাইমান গত রাতে খুন হয়েছে। সোহানা সাখোয়াতের যেন শ্বাস আটকে গেল। এমন একটা ঘটনার কথা শুনে চেঁচিয়ে উঠলেন তিনি। কি বলছো তুমি মিহান ভাই? হ্যাঁ ভাবি, আমি ঠিক বলছি, আপনি নিজেই দেখে নিন। খবরের কাগজটা সুহানা সাখোয়াতের হাতে দিয়ে দিলেন। সুহানা সাখোয়াত নিউজটা পড়ে আতঙ্কে স্থির হয়ে গেলেন। ভয়ে বুকটা ধরাস ধরাস করছে। জায়ানের মুখাবে কোনো পরিবর্তন দেখা গেল না। বেশ শান্ত স্বরে বলল, রিল্যাক্স চাচু, তুমি অসুস্থ, এতটা হাইপার হবে না। টেক এ ডিপ ব্রেথ। মিলি বেগম স্বামীকে এক গ্লাস পানি পান করালেন। পানি পান করে মিহান সাহেব জোরে জোরে শ্বাস নিলেন। এদিকে নিহান সাহেব বললেন, এইভাবে সুলাইমানকে কে মারবে? বোঝাই যাচ্ছে এইটা মার্ডার কেস, ওর গলায় ছুরি চালানো হয়েছে। একটু থেমে আবারও বলল, এখন যাও, যে যার কাজে যাও, আর এই বিষয়ে কেউ বাড়তি চিন্তা করবে না। আই উইল হ্যান্ডেল দিস ম্যাটার। জায়ানের কথাটা সবাই যেন একটু ভরসা পেল। যে যার কাজে চলে গেলেন। সুহানা সাখোয়াত হন্তদন্ত হয়ে নিজের ঘরে আসলেন। দ্রুত হাতে শামীম শেখকে ফোন লাগালেন। 3বারের সময় ফোন রিসিভ হলে তিনি অস্থির কণ্ঠে বলে ওঠেন, হ্যালো শামীম ভাই, বিশাল বড় একটা কাণ্ড ঘটে গিয়েছে ভাই। শামীম শেখ যেন বিরক্ত হলেন সুহানার এভাবে কথা বলায়। তিনি নাক মুখ কুচকে বলেন, কি হয়েছে বিষয়টা আমাকে খুলে বলো সুহানা। সুলাইমানকে কারা যেন মেরে ফেলেছে। হোয়াট? হ্যাঁ, আমার ভয় করছে। কেউ কি জেনে গিয়েছে সুলাইমান ওই মেয়েটাকে মারতে চেয়েছে? সেই কারণে কি সুলাইমানকে মেরে ফেলেছে সে? তাহলে তো ভাই সে এটাও জেনে গিয়েছে এর পেছনে আসল মাস্টার মাইন্ড আমি, কারণ তাকে এটা করার কথা তো আমিই বলেছিলাম। শামীম শেখ ধমকে উঠলেন সুহানাকে। কি চাচা বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। যদি কোনোভাবে এটা জায়ান জানতে পারে, আমার নিস্তার নেই শামীম ভাই। আর ফাঁসলে আমি একা ফাঁসবো না, আপনাকে তো আমি মুক্ত ঘুরতে দিব না। যদি আমার কিছু হয়ে যায়। সুহানা, ভালোভাবে কথাবার্তা বলিও। কি? আমাকে থ্রেট দিবেন না আপনি, এটা মনে রাখবেন। আমার কিছু হলে আপনার মেয়েকে এই বাড়ির পুত্রবধূ বানানো আপনার স্বপ্নই রয়ে যাবে, এই আমি বলে দিলাম। খট করে ফোন কেটে দিলেন সুহানা সাখোয়াত। শামীম শেখ চিন্তায় ডুবে গেলেন। কে এসে যে সোলাইমানকে এভাবে মেরে ফেললো? দেখতে দেখতে 3টে দিন বাড়িতে বসে কাটালো আরাবির। শরীরটা এখন পুরোপুরি সুস্থ। সারাদিন বিশ্রাম করেই কাটিয়েছে সে। ঠান্ডা লাগায় তাকে কেউ কাজ টাজ করতে দেয়নি। এসবের মাঝে জায়ানের কথা সর্বক্ষণ ভেবেছে আরাবি। লোকটা যেন একটা গোলক ধাঁধা। ক্ষণে ক্ষণে লোকটার অদ্ভুত সব কথাবার্তা ওর মাথায় ঢুকে না। সেদিন জায়ানের চোখে যেই অদ্ভুত অনুভূতি আবিষ্কার করেছিল আরাবি, তাকে আদৌ ওর সঠিক ধারণা ছিল নাকি নেহায়াতি ওর মনের ভ্রম? আর সেদিন কি একটা কথা বলল, ওই একটা বাক্য শুনে কেন যেন হৃদয় কেঁপে উঠেছিল আরাবির। কিন্তু
এটার অর্থ কি? আজ 3 দিন যাবৎ ভাবছে আরাবি। ব্যালকনিতে আনমনে আকাশে তাকিয়ে আছে আরাবি। আজ আকাশে মস্ত বড় একটা চাঁদ উঠেছে, পরিষ্কার আকাশ। ওই কথাটা আজ বললে একটা মানানসই ছিল, কিন্তু মানুষটা তো আর বোকা না যে এইভাবে কোনো কারণ ছাড়াই একটা কথা বলে ফেলবে। ওই বাক্যটা দিয়ে মানুষটা কি ওকে কিছু ইশারা করছিল? তবে সেটা কি? এই প্রশ্নের উত্তর সে কোথায় পাচ্ছে না। আলিফার কাছে কি একবার জিজ্ঞাসা করবে সে? আলিফা মেয়েটা অনায়াসে সবকিছু সমাধান করে দেয়। আরাবি সত্যি সত্যি আলিফাকে ফোন করে। আলিফা রিসিভ করলে আরাবি সালাম দিল। আলিফাও সালামের জবাব দিল। তারপর দুজন দুজনের ভালো মন্দ জিজ্ঞাসা করলো। কথার এক পর্যায়ে আরাবি প্রশ্ন করে, আচ্ছা আলিফা আপু, দ্য মুন ইজ বিউটিফুল ইজন্ট ইট? এটা দ্বারা কি বোঝায়? আজকের চাঁদটা সুন্দর, তা নয় কি? আরে আমি সেটা বলিনি। মানে ধরো আকাশে চাঁদ নেই, পুরো আকাশ মেঘে ঢাকা, এরপরেও যদি কেউ এই কথাটা বলে তাহলে সেটা মানে কি? আলিফা হা হয়ে গেল, বলল, আগে বলো, এটা মানে তুমি জানো না? আর কথাটা তোমায় কে বলেছে? আরে ধুর, এ কেউ বলেনি আমাকে, আমি অন্যদের কথা বলছি, মানে বলতে শুনেছি। আর এর অর্থ যদি আমি জানতাম তবে কি তোমায় জিজ্ঞেস করতাম? এখন বলো না এটার মানে কি? আলিফার কাছে বিষয়টা গোপন রাখলো আরাবি, তাই মিথ্যে বলল। এদিকে আলিফা বলল, আমার এক্সপ্লেনেশন তুমি হয়তো নাও বুঝতে পারো। এক কাজ করো, এটা তুমি গুগল করে নাও, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। কি বলো, গুগলে এসবের উত্তর থাকে নাকি? গুগলে সব কিছুর উত্তর পাবে। এখন রাখি, হ্যাঁ, কিছু ফাইল চেক করছি। ওকে, গুড নাইট। আরাবি ভাবনায় পড়ে গেল। সত্যি কি এর উত্তর গুগল করলে সে পাবে? আচ্ছা, একবার করেই না হয় দেখা যাক কি হয়। নিজেকে শান্ত করে নিয়ে সত্যি সত্যি গুগল করলো। জায়ানে সেই কথাটা লিখলো। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য মুন ইজ বিউটিফুল ইজন্ট ইট? সার্চ বারে চাপ দিতেই ওর প্রশ্নের উত্তর আসে। সেখানে লেখা, দ্য মুন ইজ বিউটিফুল ইজন্ট ইট is more poetic way of saying I love you in Japanese language. And the most popular response is I can die happy, which is a way of saying I love you too. এটা পড়তেই ঠাস করে আরাবির হাত থেকে ফোনটা পড়ে গেল। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে আরাবি। চোখ দুটো বৃহৎ আকার ধারণ করেছে। মেয়েটার থরথর করে কাঁপছে শরীরটা। হার্টবিট এতটাই জোরালো হচ্ছে যে সেই শব্দ আরাবি শুনতে পাচ্ছে। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। তাহলে কি সেদিন লোকটা ওকে ইনডাইরেক্টলি ভালোবাসি বলেছে? কিন্তু এটা কিভাবে সম্ভব? কোথায় সে আর কোথায় জায়ান সাখাওয়াত? এটা হবার নয়, কোনোদিনও হবে না। এটা ভালোবাসা হতেই পারে না। ওর মতো একজন মেয়েকে কেউ ভালোবাসতে পারে না। লোকটা ওর মোহে পড়েছে, আজ বাদে কাল চলে যাবে। না, আরাবি তোকে শক্ত হতে হবে, বোঝাতে হবে মানুষটাকে যেটা ঠিক না। এটা সম্ভব না কোনোদিনও। কিন্তু সে যদি না মানে তবে তবে কি করবে আরাবি? কিছুক্ষণ নীরবে ভাবলো আরাবি, পরপর সিদ্ধান্ত নিল এই চাকরি সে ছেড়ে দিবে, করবে না সে এই চাকরি। আলিফার যেন বিশ্বাস হচ্ছে না আরাবি চাকরিটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আরাবি মলিন হেসে বলে, চাকরিটা ছাড়া আমার কোনো ইচ্ছে ছিল না আলিফা আপু, কিন্তু পরিস্থিতি আমার এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে আমি কোনোভাবেই এই চাকরি করতে পারবো না। কি এমন কারণ আরবি? আরাবি আলিফার প্রশ্নের জবাব দিল না। বিনিময়ে হাসি উপহার দিল আরাবি তাকে। তার রিজাইন লেটার লেখাও শেষ। আরাবি উঠে দাঁড়ালো। আলিফা মুখ ভার করে বলে, আরবি, আর একবার ভেবে দেখো প্লিজ। আমার ভাবা শেষ আপু। দীর্ঘশ্বাস ফেললো আলিফা। করুণ গলায় বলল, তুমি চলে যাবে, তোমার কাছে একটা আবদার করব, রাখবে? কি আপু? আমি কিন্তু তোমার থেকে বড় না অত। নয়ন ভাইয়ের থেকে যা জেনেছি তুমি আর আমি সমবয়সী। তাহলে এই এত ফর্মালিটিস রাখবে না প্লিজ। আমরা বন্ধু হতে পারি না? মুচকি হাসলো আরাবি, বলল, আমরা তো বন্ধুই। মুখ ফুলিয়ে আলিফা বলে, কিসের বন্ধু? বন্ধুকে কেউ তুমি আর আপু বলে ডাকে? হেসে উঠল আরাবি আলিফার বাচ্চামো কথায়। তারপর বলে, আচ্ছা এখন থেকে নো তুমি আর আপু, অনলি তুই, ঠিক আছে? হাসি ফুটে উঠল আলিফার ঠোঁটে। এখন থেকে তুই? কিরে, ভালো আছিস? খিলখিল করে হাসলো আরাবি, বলল, বিন্দাস আছি, তুই কেমন আছিস? আলিফা পরপর মন খারাপ করে বলে, আমি ভালো নেই। তুই চলে যাচ্ছিস যে? আরে ধুর, মন খারাপ করবে থুকু করিস না। আমাদের যোগাযোগ আর দেখা সাক্ষাৎ তো হবেই। এখন আর মন খারাপ করে থাকিস না, আমি যাই, ঠিক আছে? আলিফা মাথা দুলালো। আরাবি বড় একটা শ্বাস পেলে জায়ানের অফিস রুমের দিকে পা বাড়ালো। বুক ভরে শ্বাস নিয়ে দরজায় টোকা দিল। মে আই কাম ইন স্যার? কাম। আরাবি ভেতরে প্রবেশ করলো। দেখে জায়ান খুব মনোযোগ সহকারে ল্যাপটপে কাজ করছে। ভ্রুজোড়া কুচকে তীক্ষ্ণ চোখে মনিটরের দিকে তাকিয়ে আছে সে। সাদা শার্ট আর কালো ডেনিম প্যান্টে মারাত্মক আকর্ষণীয় লাগছে তাকে। বলিষ্ঠ শরীরের মাসেলগুলো যেন ফুলে ফেপে উঠেছে ওই শার্টের উপর দিয়ে।
অডোমোস পিগুয়েজ ওয়াচ পরিহিত হাতটি অনবরত ল্যাপটপে চালিয়ে যাচ্ছে সে, আঙ্গুলগুলোর যেন দণ্ড বিশ্রাম নেই। ফর্সা মুখটায় চাপদাড়িগুলো যেন তার চেহারার সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। চোখ জোড়ার দিকে তাকালেই যেন হারিয়ে যায় আরাবি। ওই কালচে খয়েরি ঠোঁট জোড়ার পাশে ছোট্ট একটা কালো তিল। কি যে অমায়িক সুদর্শন এই লোক, যার দিকে একবার তাকালে চোখ সরানো যায় না যেন। আর এই লোকটা নাকি তার মতো একটা মেয়েকে ভালোবাসে। এটা কিভাবে সম্ভব? সে তো অমন সুন্দর না, ফর্সা গায়ের রঙের মেয়ে না সে। এই দুনিয়াটা যে ফর্সা গায়ের রঙের জন্য পাগল। কালো মেয়েদের তো সর্বদাই মানুষের তুচ্ছতাচ্ছিল্য শুনতে হয়। এই যে লোকটা বলে সে নাকি ওকে ভালোবাসে, তার ভালোবাসা যদি আরাবি মেনেও নেয়, কিন্তু ওর মতো একটা মেয়েকে কি লোকটার পরিবার মেনে নিবে? মেনে নিবে তাদের এই সমাজ? প্রতিনিয়ত ওকে আর ওর পরিবারকে কথা শুনতে হবে লোকের। কত কথা যে লোকে বলে, এই যেমন হাইরে এই ছেলে এই মেয়েকে বিয়ে করেছে, কিভাবে সম্ভব? নিশ্চয়ই জাদুটোনা করেছে। বড়লোকের ছেলে তো, টাকা পয়সা হাতিয়ে নেবার ধান্দা। আজকালকার যুগের বাপ মা মেয়ে দিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। এমন চাঁদের মতো সুন্দর ছেলের সাথে এই কালিরে কি মানাইব? বাচ্চা কাচ্চাগুলো যদি এই মেয়ের মতো হয় তাহলে তো কথাই নাই। কি সর্বনাশ করলো রে! আরও অনেক জঘন্য সব কথা বলে মানুষ। এইসব আরাবি শুনতে পারবে না, একদম পারবে না। তাকে বললেও সে মানবে, কিন্তু ওর বাবা মাকে যদি কেউ কিছু বলে তবে সেটা আরাবি কোনোভাবে মেনে নিতে পারবে না। তাই এমন সিদ্ধান্ত নিয়েছে আরাবি। দাঁড়িয়েই থাকবেন? কি জন্য এসেছেন সেটা বলেন। আর যদি কিছু বলা না থাকে তাহলে আমার সামনে এসে বসুন। আকস্মিক জায়ানের ভারী কি গলার আওয়াজে কেঁপে ওঠে আরাবি। শুকনো ঢোক গিলে এক পা দুপা করে জায়ানের কাছে এগিয়ে যায়। রিজাইন লেটারটা জায়ানের দিকে বাড়িয়ে দিয়ে বলে, স্যার এই লেটারটা পড়ে একটা সাইন করে দিন। জায়ান কাজে ব্যস্ত। ইদানিং কাজের চাপ বেড়েছে নতুন প্রজেক্ট হাতে পাওয়ায়। সে কাজ করতে করতেই বলে গম্ভীর স্বরে, এই ফাইলের ওপরে রাখুন আরাবি। এই কাজটা শেষ করে তারপর কাজটা করে দিচ্ছি। আরাবির বাঁচল যেন। ভালো হয়েছে লোকটা জিজ্ঞাসা করেনি এটা কিসের লেটার। সে জানে লোকটা এত সহজে তাকে যেতে দিবে না। রিজাইন লেটার সে দিয়ে দিয়েছে, এখন যে করেই হোক এই অফিস থেকে তাকে বেরোতে হবে। আরাবি আমতা আমতা করে বলে, স্যার আসলে আমার আজকের দিনের জন্য আবারও ছুটির প্রয়োজন। আমি জানি গতদিন আমি ছুটি কাটিয়েছি, কিন্তু আজকের দিনটাও ছুটির প্রয়োজন আমার। জায়ান কাজ থামিয়ে দিল, শান্ত চোখে তাকালো আরাবির দিকে। ওই চোখের দৃষ্টির প্রখরতায় আরাবির শরীরে শিহরণ বয়ে গেল। জায়ান ঠান্ডা স্বরে বলে, আমি আপনাকে সেদিনই বলে দিয়েছি আরাবি, আপনার শরীর সুস্থ না হওয়া পর্যন্ত অফিসে আসবেন না। তবুও যেহেতু এসেছেন ভালো কথা। অফিসে এসে যদি আপনার খারাপ লাগে তাহলে সেটা সিম্পলভাবে আমাকে বলবেন। এত কৈফিয়ত আমি চাইনি। বাড়ি যান, গিয়ে বিশ্রাম নিন। সুস্থ না হওয়া পর্যন্ত আসবেন না। আরাবি স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। যাক, অল্পতেই লোকটা মেনে নিয়েছে। আরাবি মৃদু স্বরে বলে, ধন্যবাদ স্যার, আসি তাহলে। আরাবি চলে গেল। আরাবির যাওয়ার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে জায়ান। আরাবিকে আজ অদ্ভুত লাগছে। মেয়েটা কি কিছু নিয়ে টেনশন করছে? কিন্তু কি? না, ভালোভাবে খোঁজ নিতে হবে কি হয়েছে তার প্রিয়তমা কাঠগোলাপের। জায়ান মনে মনে সবটা ভেবে নিয়ে আবারও কাজে মনোযোগ দিল। হাতের কাজটা তাকে দ্রুত শেষ করতে হবে। বাসায় আসতে মায়ের নানান প্রশ্নের সম্মুখীন হলো আরাবি। আরাবি চাকরি ছেড়ে দেওয়ার ব্যাপারটা আপাতত না জানানোর সিদ্ধান্ত নিল। ওর মা ওর বাবাকে বলল, জ্বরটা বোধহয় এখনো পুরোপুরি সারেনি, শরীর ম্যাজ ম্যাজ করছে আর মাথাটাও ব্যথা করছে, এই জন্যই ছুটি নিয়ে চলে এসেছি। লিপি এত প্রশ্ন করে না তো, মেয়েটার ভালো লাগে না এজন্যই চলে এসেছে তাই না? জামা তুই গিয়ে বিশ্রাম নে। আরাবি রুমে চলে আসলো। তারপর ধপ করে শুয়ে পড়ল বিছানায়। কি করবে আরাবি এবার? চাকরিটা তো ছেড়ে দিল, এখন কি করবে? ভাই যদি জেনে যায় চাকরি ছাড়ার ব্যাপারটা, তবে কি করবে সে? কি জবাব দিবে? আরাবির চোখ ভিজে উঠল। জীবনটা এত কঠিন কেন? আজ কালো বলি কি এত এত সমস্যা ওর জীবনে? ও তো কালো না, শ্যামলা গায়ের রং তার, তবুও মানুষ ওকে কালোই বলে। ছোট থেকে এই গায়ের রং নিয়ে নানান কটু কথা শুনতে শুনতে আরাবির মনে ভয় ঢুকে গিয়েছে। 3-4 বার বিয়ের সম্বন্ধ এসেছিল আরাবির। প্রতিবার এই গায়ের রঙের কারণে কেউ ওকে পছন্দ করেনি, উল্টো আরও নানান কথা শুনিয়ে দিয়েছে ওকে আর ওর পরিবারকে। ফাহিম রেগে গিয়ে হুলুস্থুল কাণ্ড করে সেদিন। এরপর আর আরাবির বিয়ের ব্যাপারে কথা উঠায়নি কেউ। না কেউ দেখতে গিয়েছে আরাবিকে, কিন্তু এতে আরাবি অনেক অসুস্থ হয়ে পড়ে। কারোর সাথে ঠিকঠাক কথা বলতো না, মানুষের সান্নিধ্যে যেতে ভয় পেত, ঘর ছাড়া বের হতো না। মানে পুরো ডিপ্রেশনে চলে গিয়েছিল আরাবি। ফাহিম একদিন ওকে জোর করে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। তারপর জানতে পারে আরাবি সোশ্যাল ফোবিয়া হয়ে গিয়েছে। তবে অতটা মারাত্মক পর্যায়ে যায়নি। সোশ্যাল ফোবিয়া হচ্ছে যেমন ধরুন আপনার বন্ধুদের দ্বারা খারাপ আচরণ, টিটকারি, সমালোচনা বা বুলিংয়ের শিকার হলে পরবর্তী সময়ে সামাজিক ভয় রোগ হতে পারে।
অতিরিক্ত সোশ্যাল স্ট্যান্ডার্ড বা সামাজিক মান সবসময় মানসিক চাপ তৈরি করে, ফলে সামাজিক পরিবেশে কাজ করতে গেলে বেশি দুশ্চিন্তা তৈরি হয় এবং দুশ্চিন্তা থেকে অনেক শারীরিক ও মানসিক উপসর্গ দেখা দেয়। ভয় ও দুশ্চিন্তা থেকে নিজেকে দূরে রাখতে ধীরে ধীরে সেই সামাজিক পরিবেশ এড়িয়ে চলে। এভাবে সামাজিক ভয় বা সোশ্যাল ফোবিয়া তৈরি হয়। জাতিগত বিভেদ ও বৈষম্য ভেদাভেদ সংখ্যালঘু জনগোষ্ঠীর সামাজিক ভয় রোগের কারণ হতে পারে। ফাহিম যেন পাগল হয়ে যায় বোনের জন্য। পুরো টানা 6 মাস চিকিৎসা চালানোর পর আরাবি স্বাভাবিক জীবনে ফিরে আসে, তবে ভয়টা এখনো মনের এক কোণে থেকে গিয়েছে। বিছানায় শুয়ে থাকা আরাবির চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। মনে মনে ভাবছে কবে হবে তার এই বিষাদ ভরা জীবনটা রঙিন হয়ে উঠবে, কবে ও একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে। কাঁদতে কাঁদতে সেভাবেই ঘুমিয়ে যায় আরাবি। তবে আরাবি ভাবতেও পারবে না আগামীতে ঠিক কী অপেক্ষা করছে ওর জন্য। যদি জানতো তবে এভাবে ঘুমাতে পারতো না কোনোদিনও। আরও ঘুমাচ্ছিস? মাত্রই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়েছে আরাবি ফাহিমের ডাক শুনে। ও বলে, হ্যাঁ ভাইয়া, এসো ভেতরে। ফাহিম আলগোছে ভেতরে প্রবেশ করলো। আরাবির বিছানায় বসে পাশের জায়গাটায় থপথপিয়ে দেখিয়ে বলল, এখানে এসে বস। আরাবি চুপচাপ বাধ্য বোনের মতো ফাহিমের পাশে বসলো। আরাবির বসতে ফাহিম আরাবির মাথায় আদুরে স্পর্শে হাত বুলিয়ে বলে ওঠে, আমি তোর বড় ভাই, আর তুই তো জানিস তোর ভাই কখনো তোর খারাপ চাইবে না, তাই না? আরাবি মাথা দুলিয়ে সম্মতি দিল, বলল, হ্যাঁ, তুমি আমার জন্য যা করবে আমার ভালোর জন্যেই করবে, সেটা জানি আমি। ফাহিমের চোখ মুখ যেন উজ্জ্বল হয়ে উঠল এই কথা শুনে। বলল, তাহলে আজ একটা কথা বলবো, আমার কথাটা রাখবে? চিন্তিত হয়ে পড়ল আরাবি। কি এমন কথা বলবে ফাহিম যার জন্য সে এইভাবে কথা বলছে? আরাবি বলল, কি কথা ভাইয়া? আগে বল, আমার কথাটা রাখবে? বিশ্বাস করিস না আমাকে? নিজের থেকেও বেশি বিশ্বাস করি, আর তাই তোমার কথাটা রাখবো আমি। এবার বলো কি কথা? আরাবির কথায় ফাহিম স্বস্তির নিঃশ্বাস ফেলল। বার কয়েক জোরে জোরে শ্বাস নিয়ে অতঃপর বলল, তোর জন্য বিয়ের সম্বন্ধ এসেছে। ফাহিমের মুখে এমন একটা কথা শুনে চমকে উঠল আরাবি। অবিশ্বাস্য নজরে তাকালো ফাহিমের দিকে। ওর যেন বিশ্বাস হচ্ছে না ফাহিম নিজেই কথাটা ওকে বলেছে। যেই ফাহিম ওর জন্য বিয়ের সম্বন্ধ আশায় রেগে গিয়ে দুদিন বাড়িতে আসেনি, সেই ফাহিম আজ নিজেই ওকে এই কথা বলেছে। আরাবি কাপা স্বরে বলে, ভাই এসব কি বলছো তুমি? ফাহিম বুঝতে পারল আরাবির মনের অবস্থা, তাই আরাবির একটা হাত আঁকড়ে ধরে ওকে ভরসা দিল। নরম গলায় বলে উঠল, দেখ বোন, বিয়ে মানুষকে একদিন না একদিন করতেই হবে। আমি তুই যতই বিরোধিতা করি না কেন, দুনিয়ার এই নিয়ম কেউ বদলাতে পারেনি। এমনিতেও জীবনে এক পর্যায়ে এসে মানুষের একজন জীবনসঙ্গী প্রয়োজন হয়। বিয়ে হচ্ছে একটা সামাজিক বন্ধন বা চুক্তি। মানুষের জীবনে চলতে গেলে অনেক কিছু শেয়ার করতে হয়, অনেক হেল্প লাগে। প্রতিটি মুহূর্তে একজনকে প্রয়োজন হয় নিজের সুখ দুঃখ হাসি আনন্দ শেয়ার করার জন্য। জীবনে একজন সত্যিকার বন্ধুর প্রয়োজন হয়, যে কিনা সব সময় হেল্প করতে প্রতিটি মুহূর্তে জীবনকে আরও সুন্দর আর সুখের করার জন্যই মানুষ বিয়ে করে। আর আমিও চাই আমার বোনটা সুখে থাকুক। তুই সুখী মানে আমি সুখী। তোকে কোনো ভালো ছেলের হাতে তুলে দিতে পারলে জীবন থেকে আমার জীবনটা সার্থক হবে। আরও ফাহিমের প্রতিটা কথা মাথা নিচু করে শুনল আরাবি। সত্যিই তো ফাহিম যা বলেছে ঠিকই তো বলেছে। হাজারো বলুক বিয়ে করবে না, কিন্তু এটা যে কোনোভাবেই হয় না। আরাবি ছল ছল চোখে ফাহিমের দিকে তাকালো। ফাহিম মলিন হাসলো আরাবির ওই কান্নারত মুখশ্রী দেখে। তারপর নিজের হাতে যত্ন সহকারে আরাবির চোখ জোড়া মুছিয়ে দিল। তারপর বলল, তুই যদি না চাস তবে আমি তোকে জোর করবো না আরও। তবে আমি নিজে যাচাই বাছাই করেছি ছেলের সম্পর্কে, এরপরে তোকে এই বিষয়ে জানাতে এসেছি। ছেলে অনেক ভালো, তার কোনো খারাপ ব্যাকগ্রাউন্ড নেই। তবে তুই না চাইলে আমি তাদের মানা করে দেব। তাদের আসতে বলো ভাইয়া। আরাবির দৃঢ় কণ্ঠ। ফাহিম বড় বড় চোখে তাকালো। সত্যি আরাবি রাজি হয়ে গেছে এত তাড়াতাড়ি? তুই সত্যি রাজি? আরাবি জোরপূর্বক হাসার চেষ্টা করলো, অতঃপর বলল, আমি জানি তুমি কখনো আমার খারাপ চাইবে না, আর মানুষের কটু কথা শোনার ভয় আমি কতদিন পাবো বলো? এই তো আমার লক্ষ্মী বোন। তবে তাদের আসতে বলি। ছেলে দেখে যদি তোর পছন্দ না হয় তাহলে আর কোনো জোর নেই। ফাহিম উঠে দাঁড়ালো। তারপর আরাবির মাথায় আদর করে হাত বুলালো, বলল, রেস্ট নে, আমি বাজারে যাচ্ছি। রান্নাবান্না তো করা লাগবে তাই না? আচ্ছা। ফাহিম চলে গেল। ও যেতেই আরাবি চুপচাপ বিছানায় বসে রইল। কি হচ্ছে ওর সাথে, আর ভবিষ্যতেও বা কী হবে জানে না আরাবি। এখন সবটাই আল্লাহ তাআলার হাতে ছেড়ে দিয়েছে সে। এইবার দেখা যাক তিনি কি লিখে রেখেছেন ওর কপালে। হ্যাঁ, আমি নাম বলিনি তো। তবে শুনে রাখো, আমার বোন যদি না করে দেয় এরপর আর কোনো কথা হবে না। বহু কষ্টে ও নিজেকে শক্ত করে এই সিদ্ধান্ত নিয়েছে। নিজের ঘরে বসে ফোনে কথা বলছে ফাহিম। ফোনের
ওপাশ থেকে ফাহিমের কথা শুনে ইফতি যেন চিন্তায় পড়ে গেল। সত্যি যদি আরাবি জায়ানকে দেখে না করে দেয় তবে কি করবে তারা? তবু নিজেকে সামলে ইফতি বলে, আমার বড় বাবা বলেছে তো আপনাদের যা সিদ্ধান্ত হবে তাই আমরা মেনে নেব। রাখছি তবে, কাল দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ফোন কেটে চুপচাপ বসে রইল ইফতি। পরশুদিন থেকে যেন একের পর এক ঝটকা খাচ্ছে ইফতি। পরশুদিন রাতে অফিস থেকে ফিরতেই হুট করে নিহান সাহেব সকলকে একসাথে ডাকলেন। তারপর এমন একটা কথা বললেন তিনি যে শুধু ইফতি না, বাড়ির সকলেই অবাক হয়েছেন। নিহান সাহেব বলেছিলেন, আমার ছেলে জায়ানের বিয়ে দেব আমি। মেয়েও ঠিক করা হয়ে গেছে, আর সেই মেয়েকে জায়ান নিজেও ভালোবাসে। আমরা আগামীকাল ওই পরিবারের সদস্যদের সাথে কথা বলবো, তারপর তাদের বাড়িতে যাব বিয়ের কথাবার্তা ফাইনাল করতে। ইফতি যেন নিজের দু কানে শোনা এই কথাগুলো কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। অবিশ্বাস্য নজরে জায়ানের দিকে তাকায় সে। দেখে তার ভাই নির্বিকার ভঙ্গিতে সোফায় বসে কফি খাচ্ছে। যা বোঝার বুঝে গিয়েছিল ইফতি যে তার ভাইয়ের এই বিয়েতে মত আছে, তা না হলে বিয়ের কথা উঠলেই তো সে ছ্যাদ করে ওঠে। এই পর্যায়ে ঠিক ছিল। তারপর নিহান সাহেব আরও জানান, জায়ান যাকে ভালোবাসে সে আর কেউ না, আরাবি, ওর ভাইয়ের বিয়ে। অনেকক্ষণ সময় লাগে ইফতির নিজেকে সামলাতে। এরপর সে বেশ খুশি হয়। যাক, অবশেষে তার ভাই নিজের জীবন সঙ্গিনী খুঁজে পেয়েছে। এর পরের দিন তারা আরাবির পরিবারের সম্পর্কে পুরো তথ্য জোগাড় করে। সে অনুযায়ী শর্টকাটে ফাহিমের সাথে দেখা করার জন্যও যেখানে কর্মরত সেই কলেজে যায় তারা। সে জায়ান আর নিহান সাহেব যান। প্রথমে রাজি হচ্ছিল না ফাহিম, পরে জায়ান নিজেই কথা দেয় যে আরাবি যদি এই বিয়েতে একবার মানা করে দেয় ব্যাস আর কিছুই করবেন না তারা। এদিকে তারা চলে যেতে ফাহিম তার বন্ধু নয়নকে নিয়ে জায়ানের সম্পর্কে তথ্য জোগাড় করে। খোঁজখবর নিয়ে জায়ানের সম্পর্কে কোনো রকম খারাপ কথা জানতে পারেনি তারা। কিন্তু আরাবির জন্য চিন্তা হচ্ছিল ফাহিমের। একে তো তার বোন এসব বিষয়ে অনেক ভয় পায়, আবার জায়ান আরাবির অফিসের বস, আর বোন নিজেই তার পিয়ে। পরে সেদিন রাতে ইফতি কল করে ফাহিমকেও। ফাহিমকে জানায় যে জায়ানরা আরাবিকে দেখতে আসবে, সেটা যেন তাকে না জানানো হয়। এটা যেন সিক্রেট রাখে ফাহিম আরাবির কাছ থেকে, কারণ এই সম্পর্কে জানলে আরাবি প্রথমেই মানা করে দেবে। তারা আরাবিকে তাদের পরিচয় না জানিয়ে আসবে। আসার পর তাদের পুরো পরিবার দেখে যদি মেয়েটার ধারণা পাল্টে যায়, যদি সে রাজি হয় তবেই তো আলহামদুলিল্লাহ, আর রাজি না হলেও কোনো জোর নেই এতে। সাখাওয়াত পরিবারের সকলের এই অমায়িক ব্যবহারে মুগ্ধ হয় ফাহিম। সত্যি মানুষগুলো অনেক ভালো। বোন যদি রাজি হয় তবে ওর বোনটা সুখী হবে ইনশাল্লাহ। সেদিন রাতে বোনের জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করে ফাহিম, তার বোনটা যেন সুখে থাকে, ভালো থাকে। আরাবিকে ওর মা তৈরি করছে। মেয়েটার ভীতু চেহারার দিকে তাকিয়ে লিপি বেগম দীর্ঘশ্বাস ফেললেন। শাড়ির আঁচলটা সুন্দরভাবে গুছিয়ে দিয়ে তিনি আরাবির গালে আদুরে স্পর্শ করলেন। মমতাময়ী মায়ের আদুরে স্পর্শে আরাবি করুণ চোখে ওর মায়ের দিকে তাকালো। লিপি বেগম আলতো হেসে আরাবির কপালে চুমু খেলো। আরাবি চোখ বন্ধ করে ফেললো। মায়ের আদরে এত সুখ সুখ লাগে কেন? কেন মনে হয় সামনের মানুষটার পাশে থাকলে ও সব করতে পারবে? লিপি বেগম ধীর আওয়াজে বলে উঠলেন, আমি জানি তুই ভয় পাচ্ছিস। কি পাচ্ছিস না? আরাবি উপর নিচ মাথা দুলালো। লিপি বেগম মুচকি হেসে বলেন, জানিস তোর বাবা আর আমার অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু আমাদের দেখে কি তা মনে হয়? একদমই না, তোমরা দুজন তো আমার কাছে ওয়ার্ল্ডের বেস্ট কাপল। লিপি বেগম হাসলেন মেয়ের কথায়। তারপর আরাবিকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে চিরুনি হাতে নিয়ে চুলগুলো আঁচড়ে দিতে দিতে বলে ওঠেন, তোর বাবা যখন প্রথমবার আমায় দেখতে আসবেন আমারও অনেক ভয় করছিল, কারণ ওটাই আমার জীবনের প্রথমবার কোনো পাত্রপক্ষের কাছে যাওয়া ছিল। আমি যে একেবারে ছোট ছিলাম তা কিন্তু না, আমি তখন অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলাম। আমাদের বিয়ে অনেক আগে হলেও তোর নানা নানু কিন্তু ছিলেন অনেক ওপেন মাইন্ডের মানুষ। ভাগ্য করে শ্বশুর শাশুড়িও তেমনটাই পেয়েছিলাম। তারা তোর বাবাকে আর আমাকে আলাদা কথা বলতে দিয়েছিলেন। সে কি ভয় আমার এই অবস্থা দেখে তোর বাবা কি বলেছিল জানিস? বলেছিল আমার সামনে দাঁড়ানো এই ভীত মেয়েটাকে সারা জীবন সামলে রাখার অনুমতি কি পেতে পারি জয়নাবা? তার এই একটা বাক্যে যে কি ছিল জানি না। আমার ভয় কোথায় চলে গিয়েছিল নিজেও জানি না। ভয় কাটিয়ে সব লজ্জা শরম এক সাইডে ফেলে আমি সরাসরি তার চোখে তাকিয়েছিলাম। জানিস তোর বাবার চোখ দুটো ভীষণ সুন্দর। সেদিন তোর বাবার চোখে দেখেছিলাম একরাশ মুগ্ধতা। আমি অতটাও বোকা না, বুঝেছিলাম সে মুগ্ধ চোখে আমাকেই দেখছে। তোর বাবাকে তো দেখছিস কত সুন্দর তিনি, আর আমি ছিলাম শ্যামলা রঙের। সেই আমাকে তোর বাবা এভাবে দেখছিলেন যেন কত সুন্দর আমি, অথচ তার সৌন্দর্যের কাছে আমি কিছুই না।
এখনো যদি আমি নিজের গায়ের রং নিয়ে একটু আফসোস করলেই সে রেগে যায়, বলে এই গায়ের রঙের কারণেই নাকি তিনি আমার প্রেমে পড়েছিলেন, তাও প্রথম দেখায়। বলতে বলতে লিপি বেগমের গালজোড়া লাল হয়ে আসে। আরবি মুগ্ধ হয়ে দেখে তার মায়ের এই লজ্জামাখা মুখশ্রী। কি সুন্দর লাগে তার মাকে লজ্জা পেলে। ঠিকই তো, এত সুন্দর একটা মেয়েকে যে মন দিয়ে দেখবে সে নিশ্চিত প্রেমে পড়ে যাবে, যেমনটা ঘটেছে তার বাবার সাথে। লিপি বেগম আবারও বলে উঠলেন। লিপি বেগমের শেষের কথায় চমকে উঠল আরবি। ছেলে ওকে আগে দেখেছে, কিন্তু কোথায় দেখলো? না দেখতেই পারে পথে ঘাটে, এতে এত অবাক হওয়ার কিছুই নেই। লিপি বেগম আরবির গলায় চেন পরিয়ে দিতে দিতে বলেন, ছেলে আর তার পরিবার সকলেরই ব্যবহার অনেক ভালো। এসেই তোর বাবাকে জড়িয়ে ধরেছেন ছেলের বাবা, এত সুন্দর ব্যবহার। এসেই আমাদের সাথে এমনভাবে কথা বলছেন যেন আমাদের কত আপন তারা। ছেলে দেখতেও অনেক সুন্দর, আমার আরবি আম্মুর সাথে অনেক মানাবে। তুই এই বিয়েতে রাজি হয়ে যা মা। তাদের মাঝে কোনো কিছুই খারাপ দেখিনি আমি। ছেলের সাথে তোকে আলাদাভাবে কথা বলতে দিব আমরা। ছেলের মাঝে খারাপ কিছু নজরে না আসলে না করিস না। আর যদি দেখিস ছেলের ব্যবহার বা এমন কিছু তোর নজরে আসে যা তোর কাছে ভালো মনে হচ্ছে না, তবে আমাদের কাছে সেটা জানাবি, আমরা এই সম্বন্ধে মানা করে দিব। লিপি বেগম আরবিকে দাঁড় করালেন। আরবিকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে তিনি বলেন, মাশাল্লাহ, এই যে কত সুন্দর লাগছে আমার মেয়েটাকে, কারো নজর না লাগুক। লিপি বেগম হাতে একটুখানি কাজল নিয়ে আরবির কানের পেছনে লাগিয়ে দিলেন। জিহাদ সাহেবের আওয়াজ শোনা যাচ্ছে, তার কণ্ঠস্বরী বলে দিচ্ছে তার বাবা কতটা খুশি আজ। আরবি লম্বা শ্বাস ফেলল। ওর পরিবারের প্রতিটা মানুষ এই সম্বন্ধে অনেক খুশি। যেখানে তারা খুশি সেখানে আর দ্বিমত করে কি হবে? বাবা মার ভাইয়ের এই হাসি মুখটা দেখার জন্য আরবি সব করতে পারবে। এদিকে ফাহিম ডাকছে তাদের। লিপি বেগম আরবির মাথায় শাড়ির আঁচল দিয়ে ভালোভাবে ঘোমটা দিয়ে দিল। যতটা কদম ফেলছে আরবি ওর হৃদস্পন্দন হু হু করে বেড়ে যাচ্ছে। আরবি চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার জন্য, কিন্তু একই চোখ বন্ধ করতেই জায়ানের ওই গম্ভীর নিরেট মুখটা ভেসে উঠল। দ্রুত চোখ খুলে ফেলল আরবি। লোকটাকে কেন দেখলো? আচ্ছা, লোকটা এখন কি করছে? সে কি ওর রিজাইন লেটারটা পড়েছে? পড়লেও তখন কেমন করেছিল সে? লোকটা কি ভীষণ কষ্ট পেয়েছে লেটারটা পড়ে? দীর্ঘশ্বাস ফেললো আরবি। না, এসব ভেবে এখন আর লাভ নেই, যা করার আরবি করে ফেলেছে। তাই এখন যা ওর সাথে হচ্ছে সেদিকে মনোযোগ দিল আরবি। সুহানা সাখাওয়াত না চাইতেও আজ পরিবারের সাথে এসেছেন। তিনি যদি না আসেন তবে জায়ানের চোখে নিজেকে ভালো মা হিসেবে তুলে ধরবেন কিভাবে? এটা তো কিছুতেই করা যাবে না। তাই নিজের মনের বিরুদ্ধে গিয়ে তিনি এখানে এসেছেন। এখানে এসে জিহাদ সাহেবের ফ্ল্যাট দেখে নাক মুখ কুঁচকে ফেলেছিলেন। শেষমেশ ফ্ল্যাট বাসায় থাকে এমন মেয়েকেই পছন্দ হলো জায়ানের। না চাইতেও ঠোঁটে জোরপূর্বক হাসি টেনে তিনি সবার সাথে কথা বলছেন। যখন শুনল মেয়েকে নিয়ে আসা হচ্ছে তিনি মেয়েটাকে দেখার জন্য সেদিকে তাকালেন। তাকাতেই যেন আশ্চর্য হয়ে গেল। একই মেয়েকে পছন্দ করেছে জায়ান। তিনি অবাক হয়ে বিড়বিড় করলেন, শেষমেশ জায়ান এই কালো মেয়েটাকে পছন্দ করলো? সুহানা সাখাওয়াতের যেন বিশ্বাস হচ্ছে না ব্যাপারটা। এটা কিভাবে সম্ভব? এত এত সুন্দর সুন্দর মেয়ের জন্য সম্বন্ধ এসেছে জায়ানের জন্য। আহানাও কি কম সুন্দর? তাও তো জায়ান রাজি হচ্ছিল না। তাই বলে শেষমেশ কিনা এই কালী মেয়েটা? সুহানা সাখাওয়াত জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলে নিলেন। না, তাকে স্বাভাবিক থাকতে হবে যাতে কারো নজরে সে খারাপ না হয়ে যায়। তাই তিনি চুপ করে বসে রইলেন। জায়ান শক্ত হয়ে বসে আছে, চোখ দুটি স্থির সামনে রমণীটির দিকে। চোখে মুখে তার মুগ্ধতা এসে ভিড় করেছে। শাড়ি পরিহিতা আরবিকে দেখে যেন শ্বাস আটকে বসে আছে জায়ান। এ কোন রূপে নিজেকে তুলে ধরল মেয়েটা? এমনিতেই তো সেই মেয়েটার জন্য পাগল, আজ যেন পুরোপুরি তাকে বদ্ধ পাগল বানিয়ে ছাড়বে এই মেয়ে। ছোট্ট মুখের ওই আদলটা এত আদুরে কেন? এত মায়া মায়া কেন? ওই কাজল কালো নয়নজোড়া নাকের বাপাসটায় ওই জল জল করা পাথরের নাকফুলটা এত কেন মানিয়েছে মেয়েটাকে? গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁটজোড়া লিপগ্লস লাগানোতে যেন তা আরও আকর্ষণীয় লাগছে। কালো খয়েরি সংমিশ্রণে রঙের জামদানি শাড়ি গায়ে জড়িয়েছে আরবি। কি সুন্দর লাগছে মেয়েটাকে। জায়ানের ইচ্ছে করছে এখনই মেয়েটাকে গিয়ে জড়িয়ে ধরতে। জায়ান ভেবে নিল বিয়ের পর আরবিকে সবসময় শাড়ি পরিয়ে রাখবে সে। ঘর ভর্তি শাড়ি কিনে দিবে তার বউকে। যখন সেই শাড়িতে তার কাঠগোলাপকে দেখতে ইচ্ছে করবে তখন সেটাই পরিয়ে ওকে নিজের সামনে বসিয়ে ঘন্টার পর ঘন্টা দেখবে জায়ান। নিজের ভাবনাতে হাসলো জায়ান। আবারও আরবির দিকে তাকালো। সে এখন অপেক্ষায় আরবি তাকে দেখে ঠিক কী রিয়াকশন দিবে। এদিকে আরবিকে
সবার সামনে আনতেই আরাবি সালাম দিল, তাদের সবাই সালামের উত্তর দিল। আরাবি এখনো কারো দিকে তাকায়নি, মাথা নিচু করে আছে মেয়েটা। লিপি বেগম ট্রেতে করে চায়ের কাপ এনে আরাবির হাতে দিলেন, বললেন, জামা সবাইকে চা দিয়ে গিয়ে। আরাবি মাথা দুলালো, তারপর একে একে সবাইকে চা দিতে লাগলো। ইফতির সামনে এসে ট্রেটা ধরতেই হা হয়ে গেল আরাবি। ইফতিকে দেখে যেন বিশাল বড় একটা ঝটকা খেয়েছে মেয়েটা। ইফতি এখানে কি করছে? এদিকে ইফতি আরাবির রিয়াকশনে হাসছে, বেশ ভালোই ঝটকা খেয়েছে মেয়েটা। আরাবি চোখ বড় বড় করে ইফতির দিকে তাকিয়ে, ইফতি দুষ্টু হেসে চোখের ইশারায় নিহান সাহেব আর তার পাশে তাকাতে বলল। আরাবি তাকালো সেদিকে। নিহান সাহেব হাসি মুখে তাকিয়ে আছে ওর দিকে। বিস্মিত আরাবি নিহান সাহেবের কাছে গিয়ে ওনাকে চা দিল। নিহান সাহেবের পাশেই জায়ান বসে। আরাবি এবার তার কাছে গেল। জায়ানকে দেখে যেন মেয়েটা নিঃশ্বাস নিতে ভুলে গেল। শ্বাস গলায় আটকে দাঁড়িয়ে মেয়েটা একের পর এক শুকনো ঢোক গিলছে। তার উপর জায়ান আরেক কাণ্ড ঘটালো। আরাবির হাতের ট্রে থেকে চা নিতে নিতে সবার অগোচরে আরাবিকে চোখ মেরে দিল। শিওরে উঠল আরাবি। ওর যেন বিশ্বাস হচ্ছে না যে জায়ান নিজে হবে, এটা সে কখনোই ভাবতে পারেনি, কখনোই না। যার কাছ থেকে পিছু ছাড়ানোর জন্য এত কিছু করলো আরাবি, শেষমেশ কিনা তার কাছে আবারও আসতে হলো ওকে। এ কি হচ্ছে ওর সাথে? মাথা নিচু করে বসে আছে আরাবি। নিজের বিস্ময় আর অবাকতার রেশ কাটাতে পারছে না মেয়েটা। ভয়ে বুকের ভেতরটা কাঁপছে ভীষণভাবে। নিহান সাহেব অল্প কয়েকটা প্রশ্ন করলেন আরাবিকে। কাপাসরে প্রশ্নের জবাবগুলো দিল আরাবি। এবার এক পর্যায়ে নিহান সাহেব বললেন, জিহাদ ভাই সাহেব, এবার ওদের দুজনকে আলাদাভাবে কথা বলতে দিলে ভালো মনে করছি আমি। জিহাদ সাহেব সম্মতি দিলেন তার কথায়। বললেন, আরাবি মা, যাও তোমার রুমে নিয়ে যাও। দুজনের সম্পর্কে আরো কিছু জানার থাকলে জিজ্ঞেস করে নিও। আরাবির ভয়ে গলা শুকিয়ে আসছে। জায়ানের সাথে একা রুমে যাবেও? লোকটা নিশ্চয় ওর উপর রেগে আছে। যেই রাগী লোকটা, রাগের মাথায় যদি ওকে থাপ্পড় মেরে দাঁত ফেলে দেয়, তখন কি করবে আরাবি? নিজের এলোমেলো ভাবনা নিয়ে উঠে দাঁড়ালো আরাবি। ছোট্ট আওয়াজে বলল, আসুন। আরাবির পেছন পেছন জায়ানও চলল। আরাবির থেকে এক মুহূর্তের জন্য ছেলেটা চোখ সরায়নি। রুমে আসতেই জায়ান ফট করে দরজা আটকে দিল। দরজা আটকানোর আওয়াজে শক্ত হয়ে গেল আরাবি। আরাবির রুমটা বসার ঘর থেকে একটু কোনায়, তাই এদিকে অতটা খেয়াল নেই কারোর। জায়ান প্যান্টের পকেটে হাত গুজে শান্ত চোখে আরাবিকে পর্যবেক্ষণ করছে। আরাবি কাপাসরে বলে, দরজা আটকালেন কেন? থেমে থেমে আরাবি বলল, কি বলছেন এসব? আর কে মেয়ের জামাই? কেন আমাকে কি তোমার চোখে পড়ে না? আর তাছাড়া আমি ছাড়া তোমার দিকে চোখ তুলে যে তাকাবে, আমি জায়ান কি তাকে আস্ত রাখবো নাকি? রোমান্স তো বহু দূরের ভাবনা। জায়ানের মুখে ওকে বলা তুমি ডাক শুনে হৃদস্পন্দন বেড়ে গেল আরাবির। তবে সেদিকে ধ্যান দিলে হবে না, ওকে এখান থেকে বের হতে হবে। আরাবি এদিক সেদিক বাঁচার পথ খুঁজছে। বলে, এটা ঠিক করছেন না আপনি। আমি এই বিয়ে করব না। আমি এক্ষুনি গিয়ে বাবাকে মানা করে দিব। আরাবির মুখে এমন কথা শুনে রেগে গেল জায়ান। বড় বড় কদমে একেবারে আরাবির সামনে এসে দাঁড়ালো। ভড়কে গেল আরাবি। তাকে আরও ভড়কে দিতে জায়ান আরাবির দুই বাহু শক্ত হাতে চেপে ধরল। আরাবিকে টেনে ওর মুখোমুখি আনলো। আরাবি জায়ানের থেকে লম্বায় অনেক ছোট, তাই জায়ান একটু ঝুঁকলো আরাবির দিকে। এরপর চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চিপে বলে, আমাকে রাগাবে না আরাবি। আই সোয়ের আরাবি, আমাকে আর একটু যদি রাগাও তুমি, তাহলে তোমার এই মুখ আমি কামড়ে লাল করে দিব। তখন দেখবো তুমি এই মুখ নিয়ে বাহিরে কিভাবে যাও। জায়ানের এহেন রূপের সাথে মোটেও পরিচিত না আরাবি। জায়ানের এসব কথা শুনে দম বন্ধ হয়ে আসছে আরাবির। ও চোখ বড় বড় করে তাকিয়ে জায়ানের দিকে। এদিকে জায়ান ভীষণ রেগে গিয়েছে। ও আরাবির দুবাহু ঝাঁকিয়ে বলে ওঠে, কেন এমন করছো তুমি? কি কারণে আমাকে বিয়ে করবে না? বলো আমাকে। আনসার মি, ড্যাম ইট। আরাবির দুবাহু ঝটকা মেরে ছেড়ে দিল জায়ান। তারপর পকেট থেকে আরাবির দেওয়া রিজাইন লেটারটা বের করে রাগী গলায় বলে, রিজাইন লেটার দাও তুমি আমাকে? হাউ ডেয়ার ইউ! এই সাহস তোমাকে কে দিয়েছে? আমাকে না জানিয়ে রিজাইন লেটার লেখার সাহস তুমি কিভাবে পাও? যখন আমি এই লেটারটা পড়েছি না, ইচ্ছে করছিল তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলতে। হ্যাঁ মেয়ে, কেন বুঝো না? আমি ভালোবাসি তোমাকে, পাগলের মতো ভালোবাসি। ঠিক ততটা ভালোবাসি যতটা ভালোবাসলে এর বেশি আর ভালোবাসা যায় না। জায়ানের মুখে ভালোবাসি কথাটা শুনে কেঁপে উঠল আরাবি। শিহরণ বয়ে গেল ওর দেহ জুড়ে। অন্যরকম একটা অনুভূতি এসে যেন দোলা দিয়ে গেল আরাবির মনে। এদিকে জায়ান জোরে জোরে শ্বাস নিচ্ছে। নিজের রাগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সে। না, এভাবে রেগে গেলে হবে না। ওর কাঠগোলাপ যে ভীষণ আদুরে একটা ফুল, যে ফুলকে মনের গভীরে খুব যত্নে রেখে দিতে হয়। ওর সাথে রাগ দেখানো না, বরঞ্চ তার কাঠগোলাপ হলো ভালোবাসার মানুষ তার। জায়ান চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে নিল।
কিয়ৎক্ষণ পর চোখ মেলে রিজাইন লেটারটা ছিঁড়ে ফেললো। টুকরো টুকরো অংশগুলো ময়লার ঝুড়িতে ফেলে এগিয়ে গেল আরাবির দিকে। আরাবি পিছিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু জায়ান তা হতে দিল না। তো জায়ান আলতো স্পর্শে আরাবির দু গালে হাত রাখলো। চমকে উঠল আরাবি, ভয়ঙ্করভাবে কেঁপে উঠল শরীর। জায়ান নরম চোখে আরাবির দিকে তাকিয়ে আদুরে কণ্ঠে বলে ওঠে, আমাকে ভালোবাসা যায় না আরাবি? কেন এভাবে আমাকে দূরে ঠেলে দিচ্ছ? সহ্য হচ্ছে না আমার এসব। আমি মরে যাব আরাবি, আমার তোমাকে চাই। বলো না আরাবি, কেন তুমি আমার থেকে দূরে যেতে চাইছো? আমি সব ঠিক করে দেব। আপনার ভালোর জন্যই করছি। দৃঢ় কণ্ঠ আরাবির। সে নিজেকে শক্ত করছে, যেভাবেই হোক জায়ানকে বোঝাতে হবে এটা জায়ানের মোহ, যা একদিন শেষ হয়ে যাবে। তখন লোকটা আফসোস করবে ওকে বিয়ে করে। আরাবি আবার বলে ওঠে, এটা আমার প্রতি আপনার মোহ মিস্টার সাফওয়ান জায়ান শাখাওয়াত। সময়ের সাথে সাথে একদিন এই মোহটা কেটে যাবে। এই যে আপনি আমায় এখন ভালোবাসি ভালোবাসি মুখে ফেনা তুলছেন, সেই আপনি এমন দিন আসবে আমাকে আপনার বিরক্তিকর মনে হবে। তখন অপমান করছি না, বাস্তবতা শেখাচ্ছি আপনাকে। আপনি একবার নিজেকে দেখুন, এরপর আমায় দেখুন। আপনার সাথে আমাকে মানায় না। কোথায় আপনি আর কোথায় আমি? আপনার সব আছে, চোখের পলকে আপনার জন্য হাজার হাজার মেয়ে হাজির হয়ে যাবে, আর আমি, আমার কাছে কিছুই নেই। না রূপ, না গুণ, না অর্থ, আর না সম্পদ, কিচ্ছু নেই। তাহলে কেন আমার মতো একটা মেয়ের জন্য আপনি এমন পাগলামো করছেন? আরাবি চুপ করে রইল। আরাবির নীরবতা দেখে হাসে জায়ান, বলে, কে জবাব দিচ্ছ না যে? কি নেই তো কোনো জবাব? নিজেকে কেন এত ছোট মনে করো আরাবি? নিজেকে ভালোবাসতে শেখো আরাবি। তোমাকে আল্লাহ যেমন বানিয়েছেন তাকে নিজের দুর্বলতা না, নিজের শক্তি মনে করো। আর আমি তো থাকবো আরাবি তোমার পাশে সারা সারা জীবন। একবার ভরসা করে আমার হাতটি আঁকড়ে ধরেই দেখো আরাবি। প্রমিস করছি, এই হাত নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত যত্ন করে আগলে রাখবো। আরাবি জায়ানের এই আবেগময় কথা শুনে কেন যেন নিজেকে আর ধরে রাখতে পারল না। ডুকরে কেঁদে উঠল মেয়েটা। কাঁদতে কাঁদতে বলে, আমার যে ভয় করে, ভীষণ ভয় করে। ছোট থেকে এ পর্যন্ত আমার এই গায়ের রং নিয়ে মানুষ সারাটা জীবন তুচ্ছ-তাচ্ছিল্য করেছে আমায়। তারা বলতো এই মেয়েকে কে বিয়ে করবে, কিভাবে বিয়ে দিবে তার বাবা মা এই মেয়েকে, যৌতুক লাগবে অনেক, আর এই মেয়ে ফর্সা হওয়ার ক্রিম লাগাতে পারে না। এসব শুনতে শুনতে আমার সোশ্যাল ফোবিয়া হয়ে যায়। চিকিৎসার পর ভালো হয়ে গেলেও এই ভয়টা কাটিয়ে উঠতে পারিনি আমি এখনো। আমি কালো, আমাকে বিয়ে করলে মানুষ যেমন আপনাকে কথা শোনাবে, তার থেকেও বেশি আমাকে আমার পরিবারকে শুনতে হবে, যা আমি শুনতে চাই না, কোনোদিনই চাই না। আরাবির কান্না যেন সহ্য হচ্ছে না জায়ানের। ওই চোখ থেকে ঝরে পড়া এক একটা অশ্রু ফোঁটা যেন জায়ানের বুকে সুয়ের মতো বিচ্ছে। জায়ান আরাবির কাছে এগিয়ে আসলো। আরাবির হাত দুটো নিজের হাতের মাঝে নিয়ে বলে, মানুষ তো কত কিছুই বলে আরাবি, তাই বলে তাদের কথার কারণে কি আমরা পিছিয়ে যাব? শ্বাস নিয়ে ছেড়ে দেব? এই সমাজ বদলাবে না আরাবি, বদলাতে হবে আমাদের। তাদের কথায় কেন কষ্ট পাও? কে হয় তারা তোমার? তোমার বাবা মা আর ভাই কি কখনো বলেছে তুমি অসুন্দর? বলো। আরাবি মাথা তুলালো। তা দেখে জায়ান বলে, বলেনি তো। তো বাহিরের ওই সব মানুষদের কথায় কেন কষ্ট পাও তুমি? আর তাদের ভয়ে তুমি আমাকে দূরে ঠেলে দিচ্ছ। আই কান্ট স্ট্যান্ড ইট হ্যাট অল। তুমি যদি নিজেকে একবার আমার চোখে দিয়ে দেখতে আরাবি, বুঝতে পারতে আমার কাছে ঠিক কতটা সুন্দর তুমি। আমার ভালোবাসা, আমার শুভসময় স্নিগ্ধ কাঠগোলাপ তুমি। জায়ানের প্রতিটা কথা যেন আরাবির বুকে তুফান উঠিয়ে দিচ্ছে। হৃদস্পন্দনের গতি দ্রুততম। এভাবে কেউ তাকে কোনোদিনও এতটা সুন্দরভাবে ভালোবেসে ডাকেনি, ওর বাবা মা আর ভাই ছাড়া। কেউ বলেনি, আরাবি তুমি অনেক সুন্দর। আরাবি জায়ানের সমুদ্রের গভীর চোখ জোড়ার দিকে তাকালো। জায়ানের চোখে স্পষ্ট নিজের জন্য একরাশ মুগ্ধতা আর অসীম ভালোবাসা দেখতে পেল আরাবি। তবে কি এবার সত্যি সত্যি আল্লাহ তাআলা ওর কাছে এমন একজনকে পাঠিয়েছেন যে ওকে ওর মতো করেই ভালোবাসবে? আরাবির যেন বিশ্বাস হচ্ছে না ওর সামনে দাঁড়ানো এই অতি সুদর্শন লোকটা নাকি ওকে পাগলের মতো ভালোবাসে। সত্যি কি আরাবি এতটা ভাগ্যবতী? আরাবি। জায়ানের ডাকে হুঁশ ফিরে আরাবির। জায়ান পকেট থেকে একটা ছোট্ট টেডি বিয়ার বের করলো, একেবারেই ছোট, হাতের মুঠোতে নিতে পারবে এমন। আরাবি চমকে উঠল। এই টেডি বিয়ারটা সে এক শপিং মলে দেখেছিল। টেডি বিয়ারটা ভীষণ পছন্দ হয়েছিল আরাবির, কিন্তু দোকানদার এটার সাইজ অনুযায়ী দামটা অনেক বেশি চেয়েছিল। আবার ওর কাছে অত টাকাও ছিল না, তাই আর কিনতে পারেনি। আজ জায়ানের হাতে টেডি বিয়ারটা দেখে বেশ অবাক হয়েছে। জায়ান আরাবির দিকে শান্ত চোখে তাকিয়ে আছে। সেইভাবে তাকিয়ে ধীর আওয়াজে বলে ওঠে, আরাবি তুমি আমার হৃদয়ের বাগানে ফুটে ওঠা অতি সুন্দর এক কাঠগোলাপ, যেই কাঠগোলাপকে আমি সারা জীবনের জন্য নিজের করে পেতে চাই।
তাকে যত্ন করে মনের মাঝে আগলে রাখতে চাই। আমি হাত বাড়িয়ে আছি আরাবি, শুধু বিশ্বাস করে একটুখানি ভালোবাসো আমায়। বিনিময়ে আমার হৃদয়টা তোমার কাছে সঁপে দেব, যে হৃদয় কখনো ফিরিয়ে নেবার নয়। এই গোটা আমিটাকে তোমায় দিয়ে দেবো আরাবি। তুমি আমার হও আরাবি। উইল ইউ ম্যারি মি কাঠগোলাপ? আরাবির চোখ ভরে উঠল। এই যে এত সুন্দরভাবে যে ভালোবাসা নিয়ে এসে তার কাছে ভালোবাসার আবদার করে, তাকে কি ফিরিয়ে দেওয়া যায়? যায় না। আরাবিও পারল না। জায়ানের হাত থেকে টেডি বিয়ারটা নিয়ে জায়ানের বুকের বাঁ পাশে কপাল ছুঁয়ে দাঁড়িয়ে রইল আরাবি। আরাবির এহেনো কাণ্ডে জায়ানের মুখে হাসি ফুটলে উঠল। নীরবতায় যে সম্মতির লক্ষণ জায়ান ভালোভাবেই জানে। জায়ান আরাবির মাথায় হাত রাখলো। আরাবি ভেজা কণ্ঠে বলে, এই আমিটাকে সামলে নিয়েন। বিনিময়ে জায়ান ফিসফিস করে বলে, আজ থেকে সামলে নিলাম আরাবি। ভালোবাসি কাঠগোলাপ, ভীষণ ভালোবাসি। আমাকে বিশ্বাস করে আমার হাতটা আঁকড়ে ধরার জন্য শুক্রিয়া তোমায়। সবার মধ্যমণি আরাবি মেয়েটা চুপচাপ বসে আছে মিলি বেগমের পাশে। রুমে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করতে লজ্জায় চুপসে আছে মেয়েটা। কিভাবে পারলো ও এইভাবে জায়ানের বুকে মাথা রাখতে? ইস, এখন যেন লজ্জায় মরে যাচ্ছে মেয়েটা। এদিকে সবাই কথাবার্তা বলছে। ফাহিম আরাবির কাছে এসে আস্তে করে ডেকে উঠল, আরও একটু এদিকে আয়। আরাবি মাথা দুলিয়ে ভাইয়ের সাথে চলল। ফাহিমের সাথে ফাহিমের রুমে আসলো আরাবি। ফাহিম দরজাটা আলতো করে লাগিয়ে দিয়ে আরাবির দিকে ফিরল। আরাবি মাথায় হাত রেখে কোমল সুরে বলে, এইবার তোর সিদ্ধান্তটা কি আরু? আমাকে জানা, তুই যা বলবি তাই হবে। আরাবি চুপ করে রইল। ভীষণ লজ্জা করছে ওর। এভাবে বড় ভাইকে কিভাবে বলবে যে এই বিয়েতে ওর কোনো আপত্তি নেই? ও যেমন ঠিকই তেমনভাবেই ওকে ভালোবাসে, এমন মানুষটাকে ও পেয়ে গিয়েছে, ঠিক যেমন ওর মা বলেছে। আরাবিকে চুপ থাকতে দেখে ফাহিম বলল, তোর কি এই বিয়েতে মত নেই? তাহলে আমি ওদের মানা করে আসি। আরাবি এমন একটা কথায় ভড়কে গেল। চট করে বলে ফেলল, না, আমি কখন বললাম আমার মত নেই? ফাহিম মুচকি হাসলো, বলল, তবে কি আমি হ্যাঁ ধরে নিব? আরাবি লজ্জায় মাথা নিচু করে নিল। ফাহিম হেসে ফেলল। আরাবি মুখ ফুলিয়ে নিল, বলল, উফ ভাইয়া, ভালো লাগছে না কিন্তু, হাসছো কেন? ফাহিম বহু কষ্টে হাসি থামালো। বোনের গালে আদুরে স্পর্শ করে বলে, তুই পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি হবে ইনশাল্লাহ। আরাবি আলতো হাসলো। ফাহিম আরাবির হাত ধরে বলে, চল এখন তাদের জানিয়ে দে আমাদের কোনো আপত্তি নেই। আরাবি ফাহিমের সাথে বেরিয়ে এলো। ফাহিম সেখানে গিয়ে ওর বাবাকে সাথে চোখের ইশারায় জানালো আরাবির কোনো আপত্তি নেই। জিহাদ সাহেব মনে মনে আলহামদুলিল্লাহ বলেন। তারপর নিহান সাহেবকে বললেন, ভাই সাহেব, আমাদের কোনো আপত্তি নেই এই সম্বন্ধে। নিহান সাহেব বড় একটা হাসি দিলেন। যাক, তার ছেলে ওর মনের মানুষটাকে অবশেষে পাচ্ছে। তিনি বলেন, আলহামদুলিল্লাহ ভাই সাহেব, তাহলে এইবার দুজনের বাগদানটা এখনই করিয়ে রাখা যাক। জিহাদ সাহেব বাগদানের কথায় একটু নড়ে চড়ে বসলেন। তাকালেন স্ত্রী আর সন্তানদের দিকে। লিপি বেগম আর ফাহিম ইশারায় জানালো কোনো সমস্যা নেই এতে। লিপি বেগম দ্রুত নিজেদের রুমে গিয়ে আলমারি থেকে স্বর্ণের আংটিটা বের করলেন। টুকিটাকে অনেকখানি গহনায় আরাবির জন্য বানিয়ে রেখেছেন লিপি আর জিহাদ সাহেব। মেয়ের বিয়ের সময় যেন কোনো রকম কমতি না হয়। আরাবির বিয়ের জন্য টাকাও ব্যাংকে রাখা আছে, সেখানে কোনো প্রকার হাত দেন না তারা। আজ অবশেষে এসব ব্যবহার করার সময় এসেছে। আরাবি আর জায়ানকে পাশাপাশি বসানো হয়েছে। জায়ানের পাশে বসায় আরাবির বুক কাঁপছে। অন্যরকম অনুভূতিতে হৃদয় দুলে উঠছে। এদিকে জায়ান হাত বাড়িয়ে দিল আরাবির দিকে। আরাবি কাঁপা কাঁপা দেহে হাতটা এগিয়ে দিল। জায়ান খুব যত্নে সেই হাতটা আঁকড়ে ধরল। তারপর আরাবি অনামিকা আঙ্গুলে আংটিটা পরিয়ে দিল। তারপর নিজেই ওর হাতটা বাড়িয়ে দিল আরাবির দিকে। আরাবি আলতো স্পর্শে জায়ানকেও আংটিটা পরিয়ে দিল। সবাই হাততালি দিয়ে উঠল। জায়ানের মুখটা হাসি হাসি হয়ে উঠল মুহূর্তেই। ধীর আওয়াজে সে ফিসফিসিয়ে বলল, আমাদের এক হওয়ার প্রথম ধাপ সম্পূর্ণ হলো আরাবি। আরাবি মুচকি হাসলো। জায়ান আরাবির হাতটা মুঠোয় আঁকড়ে ধরে আছে, ছাড়ার কোনো নাম নেই। এদিকে আরাবি শক্ত হয়ে বসে আছে। করছে কি লোকটা? হাত ছাড়ছে না কেন ওর? এভাবে এতগুলো মানুষের সামনে ওর হাত ধরে আছে। আরাবি থেমে থেমে বলে, শুনছেন, হাতটা ছাড়ুন না। জায়ান আরেকটু চেপে বসলো আরাবির দিকে। আরাবির যেন নিঃশ্বাস আটকে গেল। এই লোকের মাথা খারাপ হয়ে গিয়েছে, না হলে এমন করছে কেন? জায়ান আলতো স্বরে বলে, ছাড়তে ইচ্ছে করছে না সুইট হার্ট। কি সব বলছেন? কি বললাম? কিছু না। আরাবি এই পর্যায়ে হাত মুচড়ামুচড়ি শুরু করে দিল। না চাইতেও জায়ানের হাতটা ছেড়ে দিতে হলো, না হলে এই মেয়ে দেখা যাবে হাতটা ভেঙে ফেলবে। আরাবি যেন এতক্ষণে শান্তি পেল। এদিকে সবাই আলোচনা করছে আরাবিদের বিয়ের ডেট কবে দেওয়ার জন্যে। জায়ান ফটাফট মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করলো। আগামী মাসের 1 তারিখে বিয়ের ডেট ফিক্স করো। তারপর মেসেজটা সেন্ড করে দিল। নিহান সাহেবের
কাছে। কথা বলার মাঝে মোবাইল ফোন ভাইব্রেট হয়, তা অন করে দেখলো জায়ান মেসেজ করেছে। মেসেজটা পড়েই নিহান সাহেব কতক্ষণ চুপচাপ বসে রইল। নিশ্চিত এই ছেলের মাথা খারাপ হয়ে গিয়েছে, না হলে আগামী মাস আসতে আর মাত্র 6 দিন বাকি। এই 6 দিনে কি করবে তারা? সবার আড়ালে চোখ রাঙালেন নিহান সাহেব ছেলেকে। জায়ান ডোন্ট কেয়ার মুড নিয়ে বসে আছে। নিহান সাহেব ছেলের এই মুডকে অত পাত্তা দিলেন না। তিনি বললেন, আমরা আগামী মাসের 15 তারিখে জায়ান আর আরবির মায়ের বিয়েটা সম্পূর্ণ করতে চাইছি। আপনারা কি বলেন ভাই সাহেব? আপনাদের কোনো আপত্তি আছে? আলহামদুলিল্লাহ ভাই সাহেব, আমাদের কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা প্রিপারেশন শুরু করে দেই, কি বলেন? হ্যাঁ হ্যাঁ। লিপি বেগম দ্রুত রসগোল্লা এনে সবাইকে মিষ্টি মুখ করালেন। এদিকে জায়ান দাঁতে দাঁত চিপে বসে আছে। ওর বাবা ওর মেজাজটাই খারাপ করে দিয়েছে। আগামী মাসের 15 তারিখ, এতদিন সে অপেক্ষা করবে কিভাবে? নিজের পাশে বসে আরবিকে দেখে জায়ান বিড়বিড় করলো, এই এত কিউট মেয়েটাকে নাকি নিজের করে পাওয়ার জন্য আরো 20 দিন আমায় অপেক্ষা করতে হবে। একে তো এখনই বুকের মাঝে লুকিয়ে নিয়ে যেতে ইচ্ছে করছে। জায়ান আবারও ওর বাবাকে মেসেজ করলো, What did I tell you? And what did you do? নিহান সাহেব মেসেজটা পড়ে আর কোনো জবাবই দিলেন না। জায়ানকে দেখেও না দেখার ভান ধরে বসে থাকলেন। জায়ান বাবার এই ব্যবহারে শক্ত মুখে বসে রইল। কথাবার্তা শেষে এবার খাওয়া দাওয়ার পালা চলল। জায়ানদের জন্য হরেক রকম রান্না করছেন লিপি বেগম। খাওয়া দাওয়া শেষ হতে সবাই অল্প সময়ের জন্য বিশ্রাম নিতে বসলেন। এই তো এখনই চলে যাবেন তারা, তাই জায়ান আর আরাবিকে একান্তে আরেকটু সময় কাটানোর জন্য আরাবির রুমে পাঠিয়ে দেওয়া হলো তাদের। আরাবি বিছানার এক কোণে চুপচাপ বসে আছে, শাড়ির আঁচল হাতে মাঝে নিয়ে পেঁচিয়ে যাচ্ছে মেয়েটা। জায়ানও কিছু বলছে না, শুধু চুপচাপ বসে আরাবিকে দেখছে। জায়ানের এইভাবে তাকিয়ে থাকা সহ্য হচ্ছে না। আরাবি সহ্য করতে না পেরে মেয়েটা নিজেই বলে উঠল, এভাবে তাকিয়ে আছেন কেন? একটা চুমু খাবো তোমায়, কিন্তু কোথায় খাবো ভেবে পাচ্ছি না। কপালে, গালে নাকি ঠোঁটে? জায়ানের এমন কথায় সর্বাঙ্গ শিরশির করে উঠল, শিহরণ বয়ে গেল দেহ জুড়ে। হতভম্ব চোখে তাকালো মেয়েটা। জায়ান দুষ্টু হেসে বলল, কি ডিসাইড করো তো কোথায় আমার প্রথম চুমুটা দেব? ওহ সরি, প্রথম না, এটা আমার দ্বিতীয় চুমু। চমকে উঠল আরাবি। দ্বিতীয় চুমু মানে? লোকটা কি আগেও কাউকে চুমু খেয়েছে? হ্যাঁ, এটাই হবে, নাহলে দ্বিতীয় চুমু কেন বলবে লোকটা? আরাবির বুক ভার হয়ে আসলো খারাপ লাগায়। মুখটা একটুখানি করে বসে রইল। জায়ান বোধহয় ব্যাপারটা বুঝতে পারলো। ও উঠে গিয়ে আরাবির সামনে গিয়ে দাঁড়ালো। আরাবি বাহু দুটি আঁকড়ে ধরে ওর মুখোমুখি দাঁড় করালো। আরাবি মাথা নিচু করে আছে। জায়ান আরাবির চিবুক স্পর্শ করে আরাবির মুখটা উঁচু করলো। ঘাড় কাত করে তাকায় জায়ান। আরাবির ঠোঁট জোড়ার দিকে গভীর চোখে তাকিয়ে থেকে বলে, মন খারাপ কেন? আরাবি ভড়কে যায়। জায়ানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, কোথায়? এই যে আমি যখন বললাম এটা আমার প্রথম চুমু না, এটা শুনেই তোমার মন খারাপ হয়ে গিয়েছে? এমন কিছুই না। তো কেমন কিছু? আরাবি চুপ করে রইল। জায়ান মুচকি এসে আরাবির কাছে এগিয়ে এলো। আরাবির হাত দুটো নিজের হাতের মাঝে মুঠোবন্দি করলো। তারপর তার ঠোঁটের কাছে এনে প্রথমবার আরাবি সজ্ঞানে আরাবির হাতের উল্টো পিঠে গভীরভাবে ঠোঁটের আবেশ দিল জায়ান। ঝংকার দিয়ে কেঁপে উঠল আরাবির শরীর। হৃদস্পন্দন বেড়ে গেল দ্রুত গতিতে। হৃৎপিণ্ডটা এত জোরে লাফাচ্ছে যেন এখনই তা বুক চিরে বেরিয়ে আসবে। থরথর করে কাঁপছে শরীর। জায়ান চুমু খেয়ে সরে আসলো। এইবার মুখটা আরাবির কানের কাছে নিয়ে ফিসফিস করে বলে উঠল, আমার একটাই ব্যক্তিগত কাঠগোলাপ ফুল আছে, যাকে আমার হৃদয়ে আধিপত্য করার অনুমতি দিয়েছি আমি, যাকে ভালোবেসেছি আমি, যাকে প্রথমবার ভালোবাসার স্পর্শ করেছি আমি। তুমি তো জানো না মেয়ে, আমি তোমায় ঠিক কতটা ভালোবাসি। একটা কথা বলি, শুনে রাখো, তুমি আমার, শুধুমাত্র আমার। একটু থামে জায়ান, তাকায় আরাবির দিকে। মেয়েটা চোখ খিচে বন্ধ করে আছে। জায়ান আরাবির চোখে মুখে হালকা ফু দিল। আরাবির চোখের পাপড়িগুলো কেঁপে উঠল। দুহাতে খামচে ধরল শাড়ি। এমন করছে কেন লোকটা? ও যে লোকটার এহেন কাণ্ডে দম আটকে মারা যাবে, তা কি লোকটা বুঝে না? জায়ান আরাবির হাতটা ধরে উঁচু করলো। আরাবি টের পাচ্ছে জায়ান ওর হাতের কবজিতে কিছু একটা পড়াচ্ছে। খুব কোমল কিছুর স্পর্শ অনুভব করছে আরাবি, তবুও চোখ খুলল না। এদিকে জায়ান নিজের কাজ শেষ করে আরাবির হাত ছেড়ে দিল। তারপর কোমল কণ্ঠে বলে উঠল, তুমি কাঠগোলাপ হয়ে ফুটো রোজ আমার আঙিনায়, আমি শিশির হয়ে জন্মাবো তোমার কল্পনায়। কথাটা একেবারে হৃদয়ের গভীরে গিয়ে লাগলো আরাবির। এতটা আবেগময় কথা কেউ কিভাবে বলতে পারে? আরাবি পিটপিট করে সামনে তাকালো। তাকাতেই আর জায়ানকে দেখতে পেল না। বুঝলো লোকটা চলে গিয়েছে। আরাবি নিজের হাতের দিকে তাকালো। দেখলো ওর হাতের কবজিতে একটা কাঠ গোলাপ ফুলের তৈরি মালা। তবে কি লোকটা ওর হাতে এটাই পড়াচ্ছিল?
কাঠগোলাপ ফুলগুলো আলতো হাতে স্পর্শ করলো আরাবি, সাথে সাথেই ঠোঁটের কোণে লাজুক হাসি ফুটে উঠল মেয়েটার। আকাশটা আজ স্বচ্ছ, পূর্ণ রূপে চাঁদ উঠেছে আকাশে, সাথে রয়েছে অসংখ্য তারার মেলা। মৃদুমন্দ শীতল হাওয়া বইছে, মনোমুগ্ধকর পরিবেশটা উপভোগ করছে আরাবি বারান্দায় দাঁড়িয়ে। হাতে তার এক কাপ ধোয়া ওঠা কফি। আজ সারাদিনের ঘটে যাওয়া টুকরো টুকরো স্মৃতিগুলো মানুষপটে ভেসে বেড়াচ্ছে। জায়ানের করা পাগলামিগুলো মনে করলে লজ্জায় আরাবি শ্যামরঙা মুখশ্রী যেন আরও মায়াময় হয়ে ওঠে। এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজে আরাবি মুচকি হাসল। লোকটা এত ঠোটকাটা, কী সব বলে ফেলে অকপটে, একটু বুঝেও না তার বলা লাগাম ছাড়া কথাগুলো ঠিক কতটা লজ্জাদায়কে। আরাবি ওর হাতের দিকে তাকালো। এখন ওর হাতে জায়ানের পরিয়ে দেওয়া সেই কাঠগোলাপ ফুলের মালা। আলতো হাতে স্পর্শ করে ফুলগুলোকে আরাবি। কাঠগোলাপ অনন্য সুন্দর একটা ফুল। এই ফুলের রূপ এতটাই মোহনীয় যে কেউ যদি কাঠগোলাপ দেখে না ছুঁয়ে পারবে না। ধবধবে সাদা রঙের পাপড়িগুলোর মাঝে গাঢ় হলুদ রঙের ছোঁয়া লাগা এই ফুলকে সবাই পছন্দ করে। আরাবির কাছে মনে হয় কাঠগোলাপের মতো এত সুন্দর ফুল আর পৃথিবীতে হয় না। যখন আরাবি প্রথমবার এই ফুল দেখেছিল, এক পলক দেখাতেই ফুলের প্রেমে পড়ে গিয়েছিল। কাঠগোলাপের পাপড়িগুলো কতই না মনোরম। বৃষ্টি ভেজা কাঠগোলাপ দেখতে সে কি অনিন্দ সুন্দর। এত স্নিগ্ধ মন কাড়া ফুলের নামে নাকি তাকে ডাকে জায়ান। আচ্ছা, সে কি আসলে এই ফুলটার মতো এত সুন্দর? ফুলগুলো কি সুন্দর, শুভ্র রঙের, কিন্তু ওর গায়ের রং তো শ্যামবর্ণের। তবে কেন তাকে কাঠগোলাপ ডাকে লোকটা? আনমোনা আরাবির ধ্যান ভাঙলো ফোনের আওয়াজে। মেসেজ এসেছে। আরাবি ফোনটা অন করলো, দেখলো সেই আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। অনেকদিন অজ্ঞাত ব্যক্তিটি মেসেজ দেয়নি ওকে, আজ হঠাৎ করে আবার এইভাবে মেসেজ পেয়ে বড্ড অবাক হলো আরাবি। মেসেজ ওপেন করে দেখলো সেখানে লেখা, আজকে ম্যাডামের মুড কি অনেক ভালো। আরাবি মেসেজটা পড়ে ওর বারান্দা দিয়ে রাস্তায় তাকায়। দেখে সেই কালো রঙের গাড়িতে আজও ওর বারান্দা বরাবর দাঁড় করানো। প্রতিদিন এই গাড়িটা এখানেই দাঁড়িয়ে থাকে। আরাবি আর মেসেজের উত্তর দিল না। অনেক হয়েছে লুকোচুরি, আজকে হাতে নাতে অজ্ঞাত ব্যক্তিটিকে ধরবে। যেই ভাবা সেই কাজ। আরাবি ঘরে ফিরে আসলো, গায়ে ভালোভাবে ওড়না জড়িয়ে নিয়ে মাথায় ঘুমটা দিল। তারপর বেরিয়ে আসলো রুম থেকে। বসার ঘরে কেউ নেই। ওর বাবা মা এতক্ষণে ঘুমিয়ে গিয়েছে। ফাহিম এখন নিজের রুমে। আরাবি গেটের চাবি নিয়ে চুপি চুপি বেরিয়ে এলো ঘর থেকে। তবে মেন গেটের কাছে দারোয়ানকে দেখে ভড়কালো একটু। এদিকে আরাবির এত রাতে এখানে দেখে দারোয়ান বলে উঠল, কি হয়েছে আরাবি মা, এত রাইতে তুমি এইখানে? দারোয়ানের সাথে আবার আরাবির অনেক ভালো সখ্যতা। তিনি আরাবিকে বেশ স্নেহ করেন। আরাবি আমতা আমতা করে বলে, আসলে আঙ্কেল, আমার একজন কলিগ এসেছে। আমার তো ভীষণ শরীর খারাপ ছিল, আমি অফিসে যেতে পারিনি, তাই কিছু জরুরি কাজে সে আমার সাথে দেখা করতে এসেছে। ওই যে কালো রঙের গাড়িটা দেখছেন না, ওই গাড়িতেই বসে আছে। দারোয়ান সাহেব খানিকটা চিন্তিত হলেন। এত রাতে একটা মেয়েকে এইভাবে যেতে দেওয়া তার ঠিক মনে হচ্ছে না। আবার আরাবি এমনভাবে বলছে, মানাও করতে পারছে না। তাই শেষমেশ আরাবিকে বের হতে অনুমতি দিল। আরাবি দারোয়ানকে ধন্যবাদ দিয়ে এইবার গাড়িটার দিকে এগিয়ে গেল। বেশ অনেকটা দূরেই দাঁড়ানো গাড়িটা, তবে আরাবির বারান্দা থেকে স্পষ্ট দেখা যায়। আরাবি গাড়িটার সামনে এসে দাঁড়ালো। তারপর কোনো কিছু না ভেবেই গাড়ির জানালার কাছে চাপড় মেরে বলতে লাগলো, কে আপনি? বেরিয়ে আসুন বলছি, ভালো হবে না কিন্তু আপনার জন্য। আমাকে এভাবে মেসেজ করে বিরক্ত করার কারণটা কি? হ্যাঁ, সাহস থাকলে সামনে আসুন, আমার যা কথা হয় সামনাসামনিই হবে। কিন্তু না, কোনো সারা শব্দ এলো না ভিতর থেকে। আরাবি আরও 2-4 বার ডাকলো। এইবার হতাশ হলো বেশ। গাড়িটিতে বোধহয় কেউই নেই। শুধু শুধু একটু বেশি ভাবছিল আরাবি। নিজেকে বকাঝকা করতে করতে আরাবি বাড়ি যাওয়ার জন্য যেই না পা বাড়াতে যাবে অমনি গাড়ির দরজাটা হট করে খুলে গেল। তারপর একটা শক্ত পুরুষালী হাত এসে আরাবির কবজিটা শক্ত করে চেপে ধরলো। আরাবিকে কিছু ভাববার সময়টুকু না দিয়ে হাতের মালিক আরাবিকে টেনে গাড়ির ভেতর নিয়ে আসলো। তারপর ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। এদিকে আরাবি ভয়ে চোখ মুখ খিচে রয়েছে। কি হলো এটা ওর সাথে? ওকে কি কিডন্যাপ করে নিল? এইবার কি ওকে মেরে ফেলবে? চোখ খুলো স্টুপিড একটা। আচমকা ধমকে কেঁপে উঠল আরাবি। পিটপিট করে চোখ মেলে তাকাতে যেন 440 ভোল্টের ঝটকা খেলো আরাবি। ওর সামনে আর কেউ না, স্বয়ং সাফওয়ান জাহান সাক্ষাৎ বসা, যে আপাতত খেয়ে ফেলবো দৃষ্টিতে আরাবির দিকে তাকিয়ে আছে। আরাবি শুকনো ঢোক গিলল, কাপা গলায় বলে উঠল, আপনি? তো আর কাকে এক্সপেক্ট করেছিলে তুমি? আরাবি পিটপিট করে তাকিয়ে বলে, রেগে যাচ্ছেন কেন? আরাবি থমকে গেল। জায়ান আবারও বলে ওঠে, চুমু যে একটু খাবো তাও তো পারবো না। আমি একটুখানি শুয়ে দিলেই তো নেতিয়ে পড়ে। আমি শুধু ভেবে কুল পাই না, বিয়ের পর তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, একদম পারবো না। তখন আবার কন্ট্রোললেস থেরাপিতে তোমার কি হাল হবে? আমি কোনো দিন রাত সময় অসময় দেখবো না। আমার যখন মন চাইবে আমি
জায়ানকে আর বলতে দিল না আরাবি। দু হাতে জায়ানের মুখ চেপে ধরে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। হালকা আওয়াজে চেঁচালো, ছি, আপনার এই অশুভ কথাবার্তা বন্ধ করুন। জায়ান আরাবির হাতের তালুতে চুমু খেলো, যাকে বলে সুযোগের সদ্ব্যবহার। আরাবি কেঁপে উঠল। দ্রুত হাত সরিয়ে নিলে জায়ান আরাবির হাতটা আঁকড়ে ধরল। জায়ান বাঁকা হেসে বলে, আমি তো এখনো কিছুই বললাম না, তুমি তো মেইন পার্টটাই মিস করে গেলে। আরাবি করুণ চোখে তাকালো জায়ানের দিকে, বলল, চুপ করুন না, দোহাই আপনার, লজ্জা লাগে আমার। জায়ানোর মুখটা ঝুঁকিয়ে আনলো আরাবির কানের কাছে। আরাবি শক্ত হয়ে বসে রইল। জায়ান ফিসফিস করে বলল, আমি তো চাই তুমি লজ্জা পাও। কাঠগোলাপ লজ্জা পেলে যে তার স্নিগ্ধতা আরও দ্বিগুণ বেড়ে যায়, তখন তাকে ছুঁয়ে দিতে ইচ্ছে করে। খুব গভীর ছোঁয়া, যাকে বলে প্রেম প্রেম ছোঁয়া। আরাবি মাথা নিচু করে নিল। জায়ানের বলা এক একটা শব্দ হৃদয়টা গভীরভাবে ছুঁয়ে দেয়। সুখ সুখ অনুভব হয় আরাবির, কিন্তু এবার লোকটাকে থামাতে হবে। যেই হারে লাগাম ছাড়া কথা বলা শুরু করে দিয়েছে মানুষটা, আরাবি কথা ঘোরানোর জন্য বলে উঠল, আপনি এত রাতে এখানে কি করছেন? তুমি এত রাতে এখানে কেন এসেছো? পাল্টা প্রশ্ন করলো জায়ান। আরাবি চোখ ছোট ছোট করে তাকালো জায়ানের দিকে, বলল, একদম কথা ঘোরাবেন না। আপনার সাথে জবে থেকে আমার দেখা হয়েছে, সেই দিনের পর থেকে আমি আপনার এই গাড়িটা আমার বারান্দা দিয়ে রোজ দেখি। আর এখন তো আমি 100% শিওর যে আমাকে আননোন নাম্বার থেকে ওই মেসেজগুলো আপনিই করতেন। জায়ান বাঁকা হাসলো আরাবির কথায়। আরাবি কপালে পড়ে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দিতে দিতে বলল, ভেরি ইন্টেলিজেন্ট গার্ল ইউ আর আরাবি। আরাবি হা হয়ে গেল। তার মানে ওর আন্দাজটাই ঠিক, জায়ানই তবে সে অজ্ঞাত ব্যক্তি। আরাবির অভিমান হলো কিঞ্চিত। জায়ান তা দেখে বলে, মুখ ফুলিয়ে লাভ নেই। হ্যাঁ মানলাম মেসেজগুলো আমি করতাম, তবে আমার জায়গায় যদি অন্য কেউ হতো তবে কি হতো বলো তো? এভাবে ইডিয়েটদের মতো কে এত রাতে বাইরে চলে আসে? মাথায় বুদ্ধিশুদ্ধি নেই? আপনি না মাত্র বলেন আমি ইন্টেলিজেন্ট গার্ল। বলেছিলাম? আচ্ছা ভুলে যাও সে কথা। তুমি হলো বোকা, আমার অতি প্রিয় একটা বোকা ফুল, যার নাম দিয়েছি আমি কাঠগোলাপ। আরাবির ঠোঁটে হাসি ফুটে উঠল। কেন যেন জায়ানের মুখে যতবার ওকে কাঠগোলাপ বলতে শুনে আরাবি মনটা খুশিতে চনমনিয়ে ওঠে। আরাবি ধীর আওয়াজে বলে, আচ্ছা আমি একটা প্রশ্ন করি। জায়ান আরাবির বাম হাতটা ধরে আছে, সেখানে অনামিকা আঙ্গুলে ওর পরিয়ে দেওয়া আংটিটা আলতো স্পর্শে দেখছে। আরাবির প্রশ্নে ছোট্ট কণ্ঠে বলল, একটা কেন? তুমি হাজারটা প্রশ্ন করো, ইউ ডোন্ট নিড পারমিশন। আপনি আমাকে কাঠগোলাপ কেন ডাকেন, এটা জানতে পারি? জায়ান আরাবির দিকে গভীর চোখে তাকালো। আরাবি চমকে উঠে ভড়কে গেল। এলোমেলো হলো দৃষ্টি। লোকটা দৃষ্টির প্রখরতা সহ্য করা যায় না। দেহ মন কেমন শিরশির করে ওঠে, হৃদস্পন্দন বেড়ে যায় হু হু করে। জায়ান মুচকি হাসলো আরাবির অবস্থা দেখে, বলল, আমাদের প্রথম দেখা কোথায় হয়েছিল মনে আছে? আরাবি জায়ানের কথায় ওদের প্রথম দেখা হওয়ার দিনটা স্মরণ করলো। সেই বৃষ্টিমুখর দিন, আরাবির জ্যামের কারণে ইন্টারভিউ দিতে লেট হয়ে যাওয়া, তারপর হঠাৎ করে জায়ানের আগমন। ওকে আঘাত পাওয়ার হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজেই আঘাত পেয়ে যায় লোকটা। তারপর পার্কে কাটানো সেই মুহূর্তটা, কাঠগোলাপ গাছের নিচে প্রথমবার জায়ানের চোখে চোখ পড়া, লোকটা চলে যাওয়ার পর মনের মাঝে থেকে যাওয়া কিছু অজানা অনুভূতি, সবটা ভাবতেই আরাবির ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা দেখা দিল, যা দেখে জায়ানও হাসলো। হালকা আওয়াজে বলল, সেই পার্কে কাঠগোলাপ গাছের নিচে কাটানো মুহূর্তটুকু আমি কোনোদিনও ভুলব না আরাবি। দমকা হাওয়ার তালে তালে যখন গাছের মাঝে থোকায় থোকায় থাকা কাঠগোলাপগুলো ঝরে পড়ছিল তোমার উপর, তখন প্রথমবার আমার হৃৎপিণ্ড অন্যরকম কিছু অনুভব করেছিল। তোমাকে দেখে মনে হয়েছিল ওই কাঠগোলাপ ফুলগুলোর মতোই তুমি আরেকটা ফুল, স্নিগ্ধ কোমল সুন্দর একটা ফুল। তাই তো তোমার নাম আমি ভালোবেসে দিয়েছি কাঠগোলাপ। আরাবির চোখ ভরে উঠল, অথচ ওর ঠোঁটে হাসির ছাপ। একটা মানুষ কিভাবে এতটা ভালোবাসতে পারে? জায়ান আরাবির গালে দু হাত রাখলো, তারপর আরাবির কপালের সাথে নিজের কপাল ঠেকালো। আরাবি আবেশে চোখ বন্ধ করে নিল। অনুভব করতে লাগলো জায়ানকে, যে আস্তে আস্তে নিজের আধিপত্য বিস্তার করছে ওর মনের মাঝে। জায়ান নিজের পুরুষালী নেশাক্ত কণ্ঠে বলে উঠল, কাঠগোলাপের হলুদ ছোঁয়ায় আমি খুঁজে পাই তোমায়, কাঠগোলাপের সাদার মায়ায় লেপ্টে রয়েছ তুমি। কাঠগোলাপের প্রত্যেকটা পাপড়ি মনে হয় যেন প্রত্যেকটা তোমার নামের অক্ষর। কাঠগোলাপের মুক্ত সুবাসে আমি অনুভব করি তোমাকে। কাঠগোলাপের স্নিগ্ধ চেহারায় তোমার মুখ ভেসে ওঠে। তুমি যখন কানের পাশে কাঠগোলাপ ফুল জড়িয়ে রাখো, এই তো তখন মনে হয় মৃত্যু আমার খুব সন্নিকটে। তাই তো এত ভালোবাসি আমি তোমাকে।
মনোমুগ্ধকর একটা সকাল শুরু হলো আরাবির। বেশ ফুরফুরে মেজাজে আছে ও, লাবণ্যময়ী লাগছে আরাবিকে। মেয়ের হাসি খুশি চেহারা দেখে জিহাদ সাহেব আর লিপি বেগমও বেশ খুশি। আজ আরাবি সুন্দর একটা বেবি পিঙ্ক রঙের সালোয়ার কামিজ পরেছে, হালকা সেজেছেও মেয়েটা। উদ্দেশ্য আজ অফিসে যাবে। জায়ান বলেছে ওকে বিয়ের আগ পর্যন্ত অফিসে যেতে, এরপর বিয়ের পরেও যদি অফিস করতে চায় সমস্যা নেই। জায়ানের সম্পূর্ণটা ওর মতামত, এখনো জোর করতো না, তবে শুধু আরাবিকে প্রতিদিন দেখতে পাবে। ঠিক এই কারণে জায়ান আরাবিকে অফিসে যেতে বলেছে। ফাহিম খাবার টেবিলে এসে আরাবিকে তৈরি দেখে বলে ওঠে, কিরে কোথাও যাচ্ছিস? আরাবি জুস খেতে খেতে বলল, হ্যাঁ অফিসে যাচ্ছি। কেন? ফাহিম ভেবেছিল আরাবি আর অফিসে যাবে না, তাই এমন প্রশ্ন করেছিল, তবে এখন যাচ্ছে, এতে আপত্তি নেই ফাহিমেরও। ও বলে, দ্রুত নাস্তা কর, তোকে নামিয়ে দিয়ে আমি কলেজে যাব। আচ্ছা। নাস্তা সেরে ফাহিম আর আরাবি গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে গেল। আরাবিকে অফিসের সামনে নামিয়ে দিয়ে ফাহিম চলে গেল। আরাবি অফিসে আসলো, দূর থেকে ওকে দেখে ছুটে আসলো আলিফা। এসে আরাবিকে চাপটে ধরলো, খুশিতে বাকবাকুম হয়ে বলতে লাগলো, আমি জানতাম এমনটাই হবে, তোকে জায়ান স্যার এত সহজে ছাড়বেই না। অবশেষে দেখ, আমার ধারণাটাই সঠিক হলো। আরাবি বেশ অবাক হলো আলিফার কথায়, বলল, তুমি মানে তুই কিভাবে মানে? আলিফা আরাবিকে ছেড়ে সরে দাঁড়ালো, হেসে বলে, আমায় ইফতি স্যার বলেছে। আর তাছাড়া আমার আগেই সন্দেহ হয়েছিল যে জায়ান স্যার তোকে পছন্দ করে। ওই যে ওই দিন স্টোর রুমে তুই অসুস্থ হয়ে পড়লি না, জায়ান স্যার যেন পাগল হয়ে গেছিল তোকে ওই অবস্থায় দেখে। কী পাগলামিটাই না করেছিল, এতেই আমার সন্দেহ হয়েছিল জায়ান স্যার তোকে পছন্দ করেন। তবে ইফতি স্যারের থেকে জানতে পারলাম স্যার তোকে প্রচণ্ড ভালোবাসেন। আরাবি আলিফার কথায় লজ্জা পেল। আলিফা দুষ্টু হেসে বলে, ইস, লজ্জা পাচ্ছে দেখি আমাদের আরাবি। লজ্জা পেলে তোকে অনেক মায়াবী লাগে, জায়ান স্যার দেখলে পাগল হয়ে যাবে। আরাবি মুখ ফসকে বলে ফেলল, সে এমনিতেই পাগল, কি সব বলে আমাকে, লজ্জায় আমি মাথা উঠাতে পারি না। কথাটা বলে যেন নিজেই ফেসে গেল আরাবি। আলিফা আরাবিকে খোঁচাখুচি করতে লাগলো, এই আরাবি বল না, কি বলে জায়ান স্যার তোকে, বল না। কি রে, আর লজ্জা পাচ্ছিস কেন? আমি তো অনেক রোম্যান্টিক স্যার, তাই না? তোকে দেখেই তো বোঝা যাচ্ছে। আহা, আমার যে কবে বিয়েটা হবে, আমিও যে কবে তোর মতো একটা জায়ান স্যার পাবো। জায়ান স্যারের আশা বাদ দিয়ে দাও, আপাতত নিজের ইফতি স্যারকে আগে সামলাও। আর অন্য মানুষের রোমান্টিক কথাবার্তা শোনা পাপ। চলো, আমি তোমাকে স্পেশালভাবে রোমান্টিক কথাবার্তা কাকে বলে শোনাচ্ছি। এই বলে ইফতি খপ করে আলিফার হাত চেপে ধরল। আলিফা আকস্মিক এমন ধরায় চমকে উঠল। পরক্ষণে সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পেরে চেঁচিয়ে উঠল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।